তো ঘটনাটির সময়কাল মানে অ্যাকচুয়াল যে সময়কাল দাদা বলতে পারেন নাই, তো বেশ আগে মানে 80-র দশকেরও আগে বা মুক্তিযুদ্ধের পরের সময় এরকম আর কি একটা সময় আর কি, এক্সাক্ট সাল ওনার মনে নেই। তো ওই দাদারা ছিলেন 4 ভাই। সবার মধ্যে এই দাদা মানে যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা হয়েছে উনি ছিলেন সবার বড়। আর ওনারা 4 ভাই ছিলেন মূলত কসাই। তারা বিভিন্ন জায়গা থেকে গরু কিনে আনতেন আর সেগুলো জবাই করে মাংস বিক্রি করতেন। আবার কেউ যদি গরু জবাই করে মাংস রেডি করে দেওয়ার কথা বলতো তাহলেও তারা টাকার বিনিময়ে কাজটি করে দিতেন। বিভিন্ন প্রোগ্রামগুলোতে ওনারা গরু কেটে দিতেন। তো এইভাবে তাদের সংসার চলতো। ওনাদের মা বাবা ওই সময় যারা ছিলেন তাদের মধ্যে একজন শুধু জীবিত ছিলেন, ওনার মা জীবিত ছিলেন, বাবা জীবিত ছিলেন না। আর ওনাদের এক বোন ছিল, মানে এই 4 ভাই ছাড়াও একজন বোন ছিল। সুতরাং 4 ভাই, 1 বোন এবং মা, এই তাদের সংসার। আর ওনারা প্রত্যেকে ওই সময় বিবাহ শাদী করেছেন আর কি, তাদের পরিবার নিয়ে সবাই একসাথে আছেন আর কি। তো একদিন কি হয়, 2-3 গ্রাম পরে একটা গ্রাম থেকে একজন লোক আসেন তাদের কাছে। তিনি তার মেয়ের বিয়ে উপলক্ষে গরু জবাই করাবেন। এই জন্য এই যে দাদা তো ওনার সাথে এসে কথা বলেন এবং তাদেরকে দিয়ে গরু জবাই করা এবং মাংস কেটে দেওয়ার কাজটা করাতে চান। তখন ওই দাদা বড় ভাই হিসাবে উনি সবসময় এই বিষয়গুলো ডিল করতেন আর কি। তো ওই লোকের সাথে কথা বলেন এবং বলেন যে ঠিক আছে কাজটি তারা করে দেবেন। তো এখানে একটা ব্যাপার, সেটা হলো ওনারা যদি কোনো এই ধরনের কাজ করতেন তাহলে একটু শর্ত লাগিয়ে দিতেন, সেটা হলো গরুর চামড়া এবং 4টা পা এগুলো তাদেরকে দিতে হবে এবং সাথে টাকাও দিতে হবে। মূলত ওনারা যেখানেই যেতেন এই শর্তটা ছিল। আর অন্যান্য কসাই যারা কাজ করতেন তারা মূলত এই একই ধরনের শর্তে কাজগুলো করতেন আর কি। অনেক সময় দেখা যেত যে ওই বাড়ি থেকে খুশি হয়ে কিছু মাংসও দিয়ে দিত, আর চামড়াটা এনে ওনারা বিক্রি করতেন। আর গরুর পায়াও বিক্রি করলে টাকা হয়, মানে এক্সট্রা টাকা ওনারা পেতেন আর কি। তখন ওই লোকটা ওই শর্তে রাজি হয়ে যান, তো ওনারাও রাজি। তখন ওই ব্যক্তিটি একটা ডেট দেন যে ওই তারিখে আপনারা বিকালের মধ্যে সেখানে চলে আসবেন। সাধারণত যেটা হয় যে কোনো বাড়ির অনুষ্ঠানে সকালবেলা যেই মাংসগুলো, এই মাংসগুলো রান্নার কাজ শুরু হয় সাধারণত রাতের বেলা থেকে এই প্রক্রিয়াটা তারা মানে করতে থাকে। বিশেষ করে জবাই করা, চামড়া ছুলে ফেলা, মাংসগুলো সুন্দর করে পিস পিস করে বানানো, সেগুলো ধোয়া, এগুলো কিন্তু একটা দীর্ঘ সময় লাগে। তো এই জন্য রাতের বেলায় কাজটা করতে হতো, আর ওনাদেরকে বিকালের মধ্যে সেখানে আসতে বলেন। তো দেখতে দেখতে দিন ঘনিয়ে আসে। তো দাদা এবং তার অন্যান্য 3 ভাই এই 4 জন নির্দিষ্ট দিনে সময় মতো গিয়ে হাজির হন। তো ওনারা যাওয়ার সময় একটা পা চালিত ভ্যান ব্যবহার করতো, এটা ওনাদের নিজস্ব ভ্যান। ওই ভ্যানে ওনাদের বেশ কিছু সরঞ্জামাদি থাকতো, যেমন মাংস কাটার জন্য এক ধরনের কাঠের একটা টুকরো থাকে, এটা আমরা অনেকেই দেখি। তারপরে বিভিন্ন আইটেমের ছুরি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে চামড়াটা ওনারা নিয়ে আসবেন, চামড়া তো অনেক ভারী, এটা তো আর কাঁধে করে বস্তায় করে নিয়ে আসা, দূর দূরান্ত থেকে আনাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য ওনারা সবসময় ভ্যান ব্যবহার করতেন, যেখানে যেতেন ভ্যানটা নিয়ে যেতেন। তো ওই বিয়ে বাড়িতে গিয়ে বাড়ির প্রধান কর্তার সাথে দেখা করেন আর বলেন যে তাদের কাজের জায়গাটা দেখিয়ে দিতে। তখন ওই কর্তা মশাই একজন লোককে ডেকে জায়গা দেখিয়ে দিতে বলেন। তো তারা সেখানে গিয়ে দেখেন যে গরুটা আগে থেকে বাঁধা রয়েছে। তো তারা তাদের মতো করে কাজ শুরু করেন। গরু জবাই থেকে শুরু করে পুরো প্রসেসিং করতে করতে তাদের অনেক রাত হয়ে যায়। তারা প্রায় মাঝ রাতের দিকে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হন। তো বলে রাখা ভালো যে তাদের যাওয়া আসার পথটা ছিল এমন যে কিছুটা পাকা রাস্তা, আবার বেশ কিছুটা কাঁচা রাস্তা। ফসল ক্ষেতের মাঝখান দিয়ে আবার এটা রাস্তা, মানে 2 পাশে ফসলের ক্ষেত, মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে। রাস্তার একটা অংশ পাকা আর একটা অংশ কাঁচা। রাস্তাটা ছিল বেশ মোটামুটি ভালোই, 3-3.5 কিলোমিটার মতো হবে সব মিলিয়ে আর কি, কাঁচা পাকা মিলিয়ে। তবে এই পুরো রাস্তা জুড়েই যে 2 পাশে ফসলের মাঠ ছিল বিষয়টা এরকম না। এই মাঠ পার হওয়ার পর একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটায় আসলে সাধারণত কেউ যায় না, এটা সরকারি জায়গা, পরিত্যক্ত। তো এই জন্য ব্যক্তি মালিকানা না থাকার কারণে লোকজন ওখানে টুকটাক হয়তো বা কখনো কাঠ কাটতে যায় কি যায় না, লোকজন খুব কম যায়। ঝোপঝাড় বেশি, মানে ওখানে যে বড় বড় গাছ রয়েছে বিষয়টা এরকম না, কম আছে, ঝোপঝাড় বেশি, এই জন্য ওখানে খুব একটা লোকজন যায় না। দাদারা ভ্যান চালিয়ে আসছিলেন। তাদের 4 ভাইয়ের মধ্যে মেজো যিনি, উনি ভ্যানটা চালাচ্ছিলেন মূলত ওই যে ওই কাজটা শেষ করে আসার পথের কথা বলছি আর কি। তো কিছুটা পথ আসার পর ওই যে যিনি মেজো ভাই, উনি এই দাদা মানে বড় ভাইকে বলেন যে ভাই দেখো তো সামনেটা কি। তখন দাদা দেখেন যে তাদের থেকে একটু দূরে একটা গরু ঘাস খাচ্ছে। তখন দাদা বলছে আরে এটা তো গরু, এটা আবার দেখানোর কি হলো, তুই ভয় পাচ্ছিস নাকি? তখন ওই মেজো ভাই বলেন যে ভয় পাবো কেন, আমি একটা অন্য বিষয় চিন্তা করছি।
তখন দাদা তাকে জিজ্ঞেস করেন বিষয়টা কি। তখন ওই মেজো ভাই বলেন, এত রাতে কার গরু ছুটে এখানে চলে আসলো, চলো আমরা এটাকে ধরে নিয়ে যাই। তখন দাদা বলে যে কেন, এটাকে ধরবো কেন? তখন ওই মেজো ভাই বলতেছে যে এটাকে ধরে নিয়ে যাই, যদি মালিক আসে খুঁজতে খুঁজতে আমরাও খুঁজবো, যদি মালিক পাওয়া যায় তাকে দিয়ে দিব, আর যদি মালিক না পাওয়া যায় তাহলে এটাকে আমরা জবাই করে ফেলবো। তখন দাদা বলেন যে না, এটা যেরকম আছে ওরকমই থাক, এটাকে এখান থেকে নিয়ে যাওয়ার দরকার নাই, প্রতিমধ্যে যদি আবার কেউ দেখে ফেলে তখন আমাদের দোষ হবে, ভালো নিয়ত থাকলেও আমাদের দোষ হয়ে যাবে যে আমরা এটা গরু চুরি করে নিয়ে যাচ্ছি, কারণ আমরা কষাই আছি, কষাই থাকি, মান সম্মান নিয়ে বেঁচে থাকি, গরু চোরের অপবাদ শোনার দরকার নাই, এই তুই ভ্যান চালা, দাদা এটা বলেন। এখন সমস্যা হলো যে এই মেজো ভাই যিনি ভ্যান চালাচ্ছিলেন উনি বারবার অন্যান্য যে আরো দুই ভাই আছেন এই দাদা ছাড়া তাদেরকেও একটু ফুসলাচ্ছিলেন যে গরুটা ধরি। একটা পর্যায়ে কি হয় যে অন্য যে দুই ভাই এরা মানে ছোটজন এবং সেজজন তারা আবার এই বড়জন মানে দাদাকে চাপ সৃষ্টি করতে থাকেন যে ভাই চলো না ধরি, সমস্যা কি। একটা পর্যায়ে দাদা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যান যে অন্যান্য তিন ভাই এত বলছে, আচ্ছা ঠিক আছে ধরি। তো তখন তারা চারজন ভ্যান থেকে নামেন, ভ্যানটা মাঠের এক পাশে দাঁড় করে রাখা হয়, মানে রাস্তার থেকে নামিয়ে একটা জায়গায় দাঁড় করে রাখা হয় আর কি। আস্তে 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 ওনারা ওই গরুর দিকে এগিয়ে যান। গরুটা কিন্তু তার মতো করে ঘাস খাচ্ছিল। হঠাৎ করে ওই চারজন একত্রে গরুর উপর ঝাঁপিয়ে পড়েন। ওই গরুর গলায় ছোট্ট একটা দড়ি ছিল, কিন্তু ওই দড়িটা অন্যান্য দড়ির মতো ছিল না, মনে হচ্ছিল দড়িটা স্বর্ণের দড়ি, চকচক চকচক করছে এরকম একটা অবস্থা। তবে দড়ি চকচক করছে এটা ওনারা দেখেছিলেন, কিন্তু দড়ির দিকে আসলে ওনাদের খুব একটা নজর ছিল না, গরুটাকে ধরার দিকে তার নজর ছিল বেশি। আর গরুটাও বেশ বড় সড়ো ষাঁড় গরু ছিল, বেশ স্বাস্থ্যবান ছিল। তো চারজন একসাথে ঝাঁপিয়ে পড়লেও ওনারা গরুটাকে ধরতে পারেন না। আর যখনই ওনারা গরুটাকে ধরার চেষ্টা করে তখনই দৌড়ে গিয়ে ওই গরুটা দূরে সরে যায়। তখন আবার ওই চার ভাই ওই গরুটার পিছনে ধাওয়া করা শুরু করে। গরুটা দৌড়াতে দৌড়াতে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তখন ওই যে দাদা মানে চার ভাইয়ের মধ্যে যিনি বড় তিনি বলেন, এই চল তো আমরা চলে যাই, ওইটা জঙ্গলের ভিতর চলে গেছে, যাক ও একাই বের হয়ে যাবে, আর ভালো লাগছে না, চল, কাজ করে অনেক ক্লান্ত, এখন এই গরুর পিছনে ছুটতে পারবো না। তখন বাকি তিন ভাই বলে, আরে বাদ দাও তো, কিসের ক্লান্ত, গরুটাকে ধরতেই হবে। তো এই চিন্তা করে তারাও জঙ্গলের মধ্যে ঢুকে পড়েন। তো বড় ভাই যিনি মানে দাদা উনিও অন্য তিন ভাইয়ের প্ররোচনায় রাজি হয়ে যান। এরপর ওনারা গরুটাকে খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে একটা সময় ওনারা গরুটাকে পেয়েও যান এবং একটা পর্যায়ে অনেক চেষ্টার পরে গরুটাকে ওনারা ধরতে সক্ষম হন। কিন্তু তখন আবার একটা বিষয়ে চিন্তা করতে থাকেন, এই গরুটাকে ধরে যদি এখন নিয়ে যাব, এই সময় যদি কেউ দেখে ফেলে তাহলে মানুষজন কি বলবে, জঙ্গলের ভিতর থেকে এদিক থেকে গরু ধরে নিয়ে আসছি, এই ভয়টা তখন তাদের মধ্যে কাজ করে। তখন এই যে মেজো ভাই উনি একটা বদ মতলব আটেন এবং এটা অন্যদের সাথে শেয়ার করেন। উনি বলেন একটা কাজ করা যাক, আমরা গরুটাকে এখানে জবাই করে মাংস নিয়ে যাই, তাহলে তো কেউ আর কিচ্ছু টের পাবে না। তখন তাদের মধ্যে একজন গিয়ে ভ্যান সহ তাদের যে সরঞ্জামাদি ছিল সেগুলো নিয়ে আসেন, কারণ গরুর পেছনে দৌড়তে দৌড়তে ওই ভ্যান সহ জিনিসপত্র ওই মাঠের মধ্যে রেখে তোমরা চলে এসেছিলেন। এরপর গরুটাকে চারজন মিলে মাটিতে শুইয়ে দেন। গরুটা তো অনেক ধস্তাধস্তি করে কিন্তু তাদের সাথে পেরে ওঠে না, কারণ এই চারজনই ছিলেন খুবই সুঠাম দেহের অধিকারী এবং শক্তিশালী। কারণ এই চারজনের মধ্যে তিনজনই একটা বড় ষাঁড় গরু মাটিতে ফেলে চেপে ধরে রাখতে সক্ষম হতেন, আর আরেকজন জবাই করে ফেলতেন, যেহেতু ওনারা ওই কাজটা করে অভ্যস্ত আর কি। তো যাই হোক, কোনোভাবে তারা গরুটাকে শুইয়ে দিয়েই গলায় ছুরি চালিয়ে দেন। গরুটা তখন অদ্ভুত একটা আওয়াজ করতে থাকে। গরুর যেই ধরনের গোংরানি, বিষয়টা এরকম না, কোনো বোবা মানুষ যদি কথা বলার চেষ্টা করে ঠিক যেমনটা শোনা যায় এরকম মানুষের কণ্ঠের মতো, কিন্তু এটা কোনো মানুষের কণ্ঠের মতো মনে হলেও এটা যে গরুর ওরকম গোঙানির শব্দ না, এটা ওনারা বুঝতে পারেন। আর যখন ওই গরুটা ওই ধরনের গোঙানির মতো শব্দ করছিল তখন চারদিক থেকে নানান ধরনের জীবজন্তু ডাকাডাকি শুরু করেছে, বিভিন্ন আওয়াজ ভেসে আসছিল। ওই সময় ওনারা চার ভাই মনে মনে ভয় পেল, তাদের মেজো ভাইয়ের কথায় অন্যান্য ভাইরা সাহস ফিরে পান। মেজো ভাই বলেন, ধরে এটা কিছু না, জঙ্গলে তো পশু পাখি ডাকাডাকি করবেই। কিন্তু ওখানে এমন ধরনের কিছু ডাকাডাকি শোনা যাচ্ছিল, ওই জঙ্গলে নিশাচর প্রাণী এটা আছে, নিশাচর প্রাণী যেগুলো রাতের বেলা থাকে, নিশাচর পাখি, কিন্তু ওখানে তো কোনো হিংস্র জীবজন্তু নাই, কিন্তু ওখানে বিভিন্ন ধরনের হিংস্র জীবজন্তুর আওয়াজও তারা শুনেছিলেন, কিন্তু ওইখানে ওই ধরনের কোনো প্রাণী থাকার কথা নয়।
ওটা এমন কোনো জঙ্গল না যে সেখানে এই টাইপের প্রাণী থাকবে। তো যাই হোক, ওনারা গরুটাকে জবাই করেন, অল্প সময়ের মধ্যে চামড়াটা ছুলে ফেলেন, গরুর বিভিন্ন অংশগুলো ওনারা কেটে কয়েক টুকরো করেন, এরপর কাঁধে করে ওই ভ্যানের উপর রাখেন, বাড়িতে নিয়ে আসেন। ওনারা যে ওইখানে বসে বসে ওই মাংস টুকরো টুকরো কেটেছেন বিষয়টা এরকম না, ওই গরুটাকে কয়েক টুকরো করে ওনারা বাড়িতে নিয়ে এসেছিলেন। প্রতিমধ্যে তাদের কোনো সমস্যা হয়নি। তো বাড়িতে আসার পর বাড়ির লোকজন জিজ্ঞেস করে যে এত মাংস কোত্থেকে পেলে? তখন তারা বলে যে যেখানে কাজ করতে গিয়েছিলেন তারা, সেই মালিক তাদের কাজে খুশি হয়ে উপহার দিয়েছে। এখন বাড়ির লোকজন মানে এই চারজনের বউ, বাচ্চা কাচ্চা, তারপর আর মা, এই চার ভাইয়ের বোন, এরা তো বিশ্বাস করতে পারে না। কারণ হলো খুশি হয়ে উপহার দিলে ঠিক আছে, কিন্তু এত মাংস তো কেউ খুশি হয়ে দেয় না। একটা গরুর সমান মাংস কি কেউ দেয় নাকি? এরপর ওনাদেরকে ভুলভাল বুঝ দেওয়া হয় যে ওখানে অনেকগুলো গরু কাটা হয়েছে, এর মধ্যে থেকে এক একটা গরু থেকে একটু একটু করে দিয়ে দিতে এরকম হয়েছে, কোনো গরুর রান নিয়েছি, কোনো গরুর ঘাড়ের অংশ নিয়েছি, এরকম করতে করতে এরকম হয়েছে। তো ওনারা ওই বিষয়টা নিয়ে খুব একটা প্রশ্ন তোলেন না। এর মধ্যে থেকে গরুর বেশ খানিকটা মাংস ওনারা রেখে দেন। ওই সময় কিন্তু ওই জাল দিয়ে দিয়ে বেশ সময় নিয়ে খাওয়া যেত, আর বাকি অংশটা পরের দিন সকালবেলা ওনারা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেন। গরুর চামড়াটাও বিক্রি করে দিয়ে দেন, পায়াটাও বিক্রি করে দেন। এরপরে কেটে যায় প্রায় বছর খানেক, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এক রাতে ওই যে মেজ ভাই, উনি একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন কোনো একটা জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, চারপাশে শুধু বন জঙ্গলে ঘেরা। ওই বন জঙ্গলের মাঝখানে উনি দাঁড়িয়ে, হঠাৎ দেখেন মোটা একটা গাছ থেকে একটা আলোক রশ্মি বের হলো। তো সাথে সাথে ওই গাছ ভেদ করে চারজন লোক বের হয়ে আসলো, আর সাথে একটা গরু। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা গরুটাকে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গরুটাকে তারা টেনে হিচড়ে নিয়ে আসছে। এইভাবে তারা গরুটাকে জোর করে শুইয়ে দিয়েই গলায় ছুরি চালিয়ে দেয়। এই পুরো ঘটনাটা সেই মেজ ভাই অবাক দৃষ্টিতে ওই ঘুমের মধ্যেই দেখছিল। তার কাছে মনে হচ্ছিল উনি একটা বাস্তব জিনিস দেখছেন। উনি ওই ঘুমের মধ্যেই মানে ওই যে অবয়বগুলো, যে চারজন লোক, তাদেরকে বলেন, এই কারা তোমরা? কার গরু? তোমরা কি করছো? জবাই করছো কেন? এতক্ষণ কিন্তু ওই চারজন লোকের চেহারা ভালো করে উনি বুঝতে পারেন নাই। ওই লোকগুলো যখন তার দিকে ঘুরে তাকায়, তখন উনি দেখেন যে এই যে চারজন লোক, এই চারজন লোক হচ্ছে হুবহু তারা চার ভাই, তার বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই। মানে উনি যিনি স্বপ্ন দেখছেন উনিও ওই চারজনের মধ্যে আছেন। এরপরে উনি আরো একটা ভয়ানক বিষয় খেয়াল করেন যে তাদের চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং সেইগুলো ভয়ঙ্কর চেহারায় রূপান্তরিত হচ্ছে। সবারই মুখ পুরে ঝলসে যাওয়ার মতো, চোখের স্থানে কিছু আছে কিনা বোঝা যাচ্ছে না, আর ঠোঁটগুলো অনেকটা ঝুলে পড়া। তখন ওই চারটি অবয়বের মধ্যে একটা বলে, এই কি অপরাধ করেছিল আমাদের ভাই? কেন তাকে এইভাবে তোরা হত্যা করলি? শুধু কি হত্যা করেছিস, তার মাংসও তোরা খেয়েছিস। তোদের কোনো ক্ষমা নাই রে, কঠিন শাস্তির জন্য অপেক্ষা কর। এই বলে তারা অদৃশ্য হয়ে যায়। তখন এই মেজ ভাই ঘুমের ভিতরে চিৎকার দিয়ে ওঠেন এবং উনি ঘুম থেকে জেগে যান। ওনার পাশে ওনার স্ত্রী শুয়েছিলেন, উনিও চিৎকারে জেগে যান। কি হয়েছে? বলে যে একটা দুঃস্বপ্ন দেখেছি। তো উনি রাতের বেলা ওনার ওয়াইফকে বিষয়টা কিছু না বললেও পরের দিন সকালবেলা বাকি তিন ভাইকে এই স্বপ্নের বিষয়টা জানান। তখন ওই তিন ভাই বলেন, আরো ও খারাপ কিছু না, খারাপ স্বপ্ন দেখেছিস। উনিও সেটাই মনে করেন। কিন্তু পরের দিন এই যে দাদা, মানে এই চার ভাইয়ের মধ্যে যিনি বড়, উনি এসে একই কাহিনী বলেন যে উনিও একই স্বপ্ন দেখেছেন। এইভাবে কয়েকদিনের ব্যবধানে বাকি দুই ভাইও একই স্বপ্ন দেখেন। তখন তারা বিষয়টা নিয়ে চিন্তিত হন। সবাই যেহেতু একই স্বপ্ন দেখেছেন, তাহলে তো এটা দুঃস্বপ্ন হতে পারে না। তখন তারা কি করা যায় এটা ভাবতে থাকেন। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন ওই মেজ ভাই রাতের বেলা বাজার থেকে বাড়িতে ফেরত আসছিলেন। তিনি একাই ছিলেন, একটা বাইসাইকেল ছিল। তো উনি ওনার ওই বাইসাইকেলটা চালিয়ে আসছিলেন। তো প্রতিমধ্যে একটা ছোট বাঁশঝাড় পড়ে, আর এই বাঁশঝাড়ের সাথে লাগোয়া একটা পরিত্যক্ত পুকুর ছিল, যেটা অনেকদিন ধরে অব্যবহৃত রয়েছে। পানি নাই বললেই চলে, বর্ষাকালে একটু পানি জমে, অন্য সময় শুকনোই থাকে। তো তখন তিনি ওই বাঁশঝাড়ের কাছে যখনই ওই এসেছেন আর কি, উনি দেখেন ওই পুকুরের ভেতর থেকে মাটি ভেদ করে, মনে হলো মাটি ফুঁড়ে একটা কিছু বের হলো। চাঁদের আলো ছিল, ওই বের হয়ে ওই জিনিসটা দৌড়ে ঠিক রাস্তার মাঝ বরাবর এসে দাঁড়িয়ে পড়ে। এই অবয়বটাকে দেখে উনি সাইকেলটা দাঁড় করান, আর ওই প্রাণীটির দিকে উনি লক্ষ্য করেন। এটা যে কি প্রাণী উনি বুঝতে পারছিলেন না,
এই ধরনের প্রাণী উনি আগে কখনো দেখেছেন কিনা এটা উনি বলতে পারেন না। এটা দেখতে না শেয়াল না কুকুর, তবে আকারটা বেশ বড়। তবে এর বিবরণটা যেভাবে দেয়া যায় সেটা হয়তো এমন হবে যে 4 পায়ে একটা প্রাণী, তবে এটা 2 পায়ে ভর করে ওখানে বসে আছে আর 2 পা উঁচু করে বসে আছে। অনেক সময় দেখা যায় কুকুর মাঝে মাঝে এভাবে বসে, মানে অনেক সময় পোষা কুকুর যেগুলো খেলার ছলে 2 পা উঁচু করে বসে, এরকম আর কি, ওইভাবে বসে আছে। মুখটা লম্বাটে ধরনের, কিছুটা শেয়ালের মতো। মুখের 2 দিক দিয়ে বড় বড় দুটো সুচালো দাঁত বের হয়ে আছে এবং মনে হচ্ছে নাকের উপর একটা গন্ডারের মতো একটা ছোট শিং রয়েছে। শরীর ভর্তি বড় বড় লোমে ভরা, আর হাতের নখগুলো বড় বড় এবং এতটা ধারালো এবং সাদা, মনে হচ্ছে চাঁদের আলোতে সেটা চিকচিক চিকচিক করছে। এরপর কি হলো, একে একে আরো 3টা অবয়ব, একই ধরনের অবয়ব ওই বাঁশের আশপাশ থেকে চলে আসলো। একটা তো মাটি ভেদ করে উঠেছিল, আর বাকিগুলো ওনার কাছে মনে হলো বাঁশের আশপাশ থেকে চলে আসে। এরকম 4টা অবয়ব চলে আসে, তো এসে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে যায়। এমন মনে হচ্ছিল যে তারা তাকে আর যেতে দেবে না এখান থেকে, এবং ওরা ওর জন্যই, মানে এই মেজো ভাইয়ের জন্যই এগুলো অপেক্ষা করছিল। তখন ওই প্রাণীগুলোর মধ্যে থেকে একটা প্রাণী অদ্ভুত একটা আওয়াজ করে। এই আওয়াজটাও খুব ভয়ানক এবং অপরিচিত আওয়াজ। সাধারণত কুকুর, বিড়াল, শেয়াল বা অন্যান্য কোনো প্রাণী এই ধরনের আওয়াজ করে না, মানে যেটা তার পরিচিত প্রাণী আছে এরকম পরিচিত কোনো প্রাণীর এরকম আওয়াজ উনি শোনেন নাই। খুবই ভয়ঙ্কর একটা আওয়াজ ছিল। এরপর ওইসব প্রাণী একসাথে ভয়ঙ্কর আওয়াজ শুরু করে। তাই সময় নেকড়ে বাঘ একসাথে ডাকাডাকি শুরু করে, অনেকটা তেমন আর কি। তাই ভয়ঙ্কর আওয়াজে ওই মেজো ভাইয়ের কলিজা কেঁপে ওঠে। উনি তো ভয়ে দিশাহারা হয়ে পড়েন, কি করবেন বুঝতে পারেন না। তখন তিনি একটা কাজ করেন, ওনার সাথে থাকা একটা বিড়ি উনি ধরিয়েছেন। ওই সময় তো উনি বিড়ি খেতেন আর কি, গ্রামের মানুষ যেটা সাধারণত খেয়ে অভ্যস্ত ছিলেন ওই সময়টাতে। উনি জানতেন যে এই টাইপের কোনো প্রাণী আগুন দেখলে কাছে আসতে পারে না, কিন্তু ওনার এই চিন্তাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়। একটা দমকা হাওয়া এসে ওনার হাত থেকে বিড়িটা ফেলে দেয়। চারপাশে মনে হচ্ছিল ঝড় শুরু হয়ে গেছে, গাছপালা মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যাবে, বাঁশঝাড় নুইয়ে পড়ে মাটির সাথে। তখন ওই প্রাণীগুলোর মধ্যে থেকে একটা প্রাণী মানুষের মতো করে কথা বলে ওঠে এবং ওই মেজো ভাইয়ের নাম ধরে বলে, কিরে, বলছিলাম না কঠিন শাস্তির জন্য প্রস্তুত হ, আজকে তোর জীবনের শেষ দিন। এই বলে ওই প্রাণীগুলো একসাথে ওই মেজো ভাইয়ের উপর আক্রমণ করে। শুরু হয় ধস্তাধস্তি, তাকে বারবার আছড়াতে থাকে, এমন আছাড় তাকে মারে আসলে শরীরের হাড়গোড়ের বিভিন্ন জায়গা এগুলো ভেঙে গিয়েছিল। এবং কি করেছে, তাকে টেনে হিচড়ে বাসার পাশে ওই যে পুকুরটা, ওই পুকুরটার দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে, একজন লোক আসছিল, এবং এটা ছিল এই মেজো ভাইয়ের বড় ভাই, মানে এই যে দাদা যিনি ঘটনাটি বলেছেন আর কি। উনিও বাজারে গিয়েছিলেন কাজ করতে, ওনার ফেরত আসতে দেরি হচ্ছিল। তো উনি আবার বুঝতে পারেন না এটা কে। উনি যখন দেখছেন কোনো একটা মানুষকে টেনে হিস্টে নিয়ে যাওয়া হচ্ছে, উনি চিন্তা করেছিলেন যে গ্রামে অনেক সময় একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকে, মাঝে মাঝে রাতের বেলা সংঘবদ্ধ হয়ে ওই নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ করে। উনি চিন্তা করেছেন যে এরকম কোনো ব্যক্তিকে কেউ আক্রমণ করেছে, মেরে ফেলার চেষ্টা করছে। এই জন্য উনি জোরে চিৎকার দিচ্ছিলেন, এই কে রে ওইখানে, এই তোরা কাকে মারিস, তোরা কারা, এরকম করে জোরে করে চিৎকার করছিলেন। তো ওই সময় ওই চিৎকারটা কিন্তু এই মেজো ভাই শুনেছিলেন এবং বুঝেছিলেন তার বড় ভাই। তখন বড় ভাই বলে একটা জোরে চিৎকার দিয়ে উঠেছিলেন। এরপরে উনি বেহুশ হয়ে যান। পরে যখন তার হুঁশ ফেরে তখন এই মেজো ভাই দেখেন তিনি তার বাড়িতে। তাকে জিজ্ঞেস করা হলে তিনি এই যে পুরো বিষয়টা সবকিছু খুলে বলেন। মূলত বড় ভাই এসে দেখেন তারই মেজো ভাই ওখানে পড়ে আছে, তার সাইকেলটা একটা জায়গায় পড়ে আছে। মূলত সাইকেল দেখে উনি বুঝতে পেরেছিলেন যে এটা তার মেজো ভাই। তো উনিও এখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তখন পরিবারের সদস্যরা জিজ্ঞেস করেন যে আসল ঘটনাটা কি, কেন এমনটা হচ্ছে। তখন পরিবারের সকল সদস্যকে এই 4 ভাই ঘটনা খুলে বলেন একদম প্রথম থেকে। সবাই তো তাদেরকে খুবই গালমন্দ করে যে কেন তারা এই জঘন্য কাজটা করলো। তো যাই হোক, মেজো ভাইয়ের শরীর কিন্তু দিন দিন খারাপ হচ্ছিল। তিনি হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলছিলেন ধীরে ধীরে। আর এদিকে এই সমস্যা দূর করতে ভালো ভালো কবিরাজের খোঁজ করছিলেন অন্যান্য 3 ভাই, কিন্তু তারা পাচ্ছিলেন না। ছোটখাটো কয়েকজন কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু তারা এই ধরনের কাজ করতে রাজি হন নাই। বলেছিলেন যে এই কাজ করতে ঝামেলা আছে, ঝুঁকি আছে। তো এর মধ্যে হঠাৎ একদিন ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। ওই মেজো ভাইয়ের স্ত্রীর মা, মানে ওই মেজো ভাইয়ের শাশুড়ি অসুস্থ হয়ে পড়ায় তিনি চলে যান তাকে দেখতে। ওই দিন তিনি একা ঘরে শুয়েছিলেন, মানে মেজো ভাই একা শুয়েছিলেন ঘরে। পরের দিন সকালে অনেক বেলা হয়ে যায়, উনি ঘুম থেকে ওঠেন না।
ডাকাডাকি করা হলেও কোনো সারা শব্দ পাওয়া যায় না। তখন বাড়ির লোকজন তো চিন্তিত হয়ে যায়, এত ডাকাডাকি করা হচ্ছে, সারা শব্দ দিচ্ছে না কেন। তখন তারা দরজা ভেঙে ভিতরে ঢোকেন, গিয়ে যা দেখেন তা আসলে বলার মতো নয়। তারা দেখেন মেজ ভাইয়ের ছিন্ন ভিন্ন শরীর পড়ে আছে পুরো রুম জুড়ে। তার শরীর থেকে হাত, পা, মাথা ইত্যাদি আলাদা হয়েছিল। মনে হচ্ছিল কেউ টেনে ছিঁড়ে এক এক জায়গায় ফেলে রেখেছে। এটা দেখে তো বাড়ির মহিলারা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান, অন্য ঘরে যারা ছিলেন আর কি। পরে পানি দিয়ে তাদের হুঁশ ফেরানো হয়, চোখে মুখে পানি ছিটা দেওয়া হয়েছিল আর কি। তো সবাই কান্নাকাটির বিলাপ করতে থাকে। তখন সেই বড় ভাইয়ের আর বুঝতে বাকি থাকে না আসলে ঘটনাটা কি হয়েছে। তখন ওই জায়গাতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে অনুরোধ করেন যে এই বিষয়টা যেন কাউকে জানানো না হয়। এরকম একটা ঘটনা, এটা তো পুলিশ কেস, আর জানানো হলে অহেতুক পুলিশ কেস হবে, গ্রামের মানুষদেরকে মানে হয়রানির শিকার হতে পারে। কারণ উনি তো জানতেন যে এটা কোনো মানুষের কাজ না। পুলিশ আসলেই তো জিজ্ঞেস করবে কাকে সন্দেহ হয় কিনা। তখন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করলে এই ব্যক্তিগুলো হয়তো হয়রানিতে পড়তে পারেন, হয়তো কোনো মানুষকে ধরে নিয়ে যেতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। এটাই স্বাভাবিক, এটা তো পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু ওনারা এটা চান নাই যে বিষয়টা খুব জানাজানি হোক, এরকম এটা চান নাই। তো খুব দ্রুততার সাথে দাফন কাফন সম্পূর্ণ করে ওই শরীরের অংশগুলো এক জায়গা করে গোসল করিয়ে দ্রুত দাফন করে দেওয়া হয়। তো এই ঘটনা খুব অল্প কিছু মানুষ জানতেন। আত্মীয় স্বজনদের মধ্যেও যারা আশেপাশে ছিলেন শুধু তারাই এসেছিলেন, দূর দূরান্তের আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয়নি, পরে তারা জেনেছিলেন। তো যাই হোক, আর ওই সময় তো একদম অজপাড়াগা থানা তো অনেক দূরে। যদি লোকাল কোনো লোকজন বা কোনো মাধ্যম দিয়ে তারা খবর না পেতেন তাহলে তো তারা আসলে আসার মতো কোনো উপায় ছিল না। ওই সময় যেরকম মোবাইল ফোন ছিল না যে দ্রুত যে কেউ চাইলেই কোনো একটা খবর দিয়ে দেবে, পুলিশ আসবে, বিষয়টা এরকম ছিল না আর কি ওই সময়ের প্রেক্ষাপটে। তো এইভাবে চলে যায় আরো বেশ কিছু দিন। তো মেজ ভাইয়ের এরকম অস্বাভাবিক মৃত্যুর পর ওনারা আর কোনো কাজে যান নাই। তো দীর্ঘদিন কাজে না যাওয়ায় তাদের অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। তখন তারা চিন্তা করেন যে কাজ কাম তো কিছু একটা করতে হবে, এভাবে চললে তো না খেয়ে মারা পড়বে সবাই। পরিবার তো আছে, মা আছে, বোন আছে, প্রত্যেকের স্ত্রী আছে, সন্তান আছে। তখন ওনারা একটা বিষয় চিন্তা করেন যে আপাতত কিছুটা দিন আমরা কষায়ের কাজ যেভাবে বন্ধ রেখেছি এভাবে বন্ধ রাখি, আমরা অন্য কাজ করি। তো একদিন এই যে বড় ভাই, ওনার কাছে তারই এক প্রতিবেশী এসে বলেন যে তার ফসলের ক্ষেতটা পাহারা দেওয়ার কথা, যে পাহারা দেবেন কিনা, কেননা রাতে ফসল চুরি হয়ে যাচ্ছিল। তো এই কথা শুনে বড় ভাই এদিক ওদিক চিন্তা না করে রাজি হয়ে যান। তখন মূলত শীতকাল ছিল এবং কলাইয়ের মৌসুম। এ সময় হয় কি, ওই কলাই চোরের আনাগোনা খুব বেড়ে যায় খেতে। আবার অনেকে রাতের বেলা গরু ছেড়ে দিয়ে রাখেন যাতে কলাই গরু খেয়ে ফেলতে পারে, শত্রুতা করে এরকম কাজটা করেন। এই জন্যই মূলত তাকে ফসল পাহারা দেওয়ার কথা বলা হয়। তো তিনি পরের দিন থেকে দুই ভাইকে নিয়ে ফসল পাহারা দেওয়ার কাজে লেগে পড়েন। এই ফসলের মাঠ ছিল তাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, আর ফসলের ক্ষেতটাও ছিল বেশ বড়। তারা 3 ভাই পাহারা দিতে থাকে। প্রথম দিকে কোনো সমস্যা হয় না, কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয় একটা সমস্যা। পাহারা দেওয়া সত্ত্বেও ফসলের পরিমাণ দিন দিন মনে হচ্ছিল কমে যাচ্ছে। তো এই বিষয়টা যখন জমির মালিককে জানানো হয় তখন উনি জমিটা দেখতে আসেন, দেখে যে সত্যি জমির বিভিন্ন সাইড থেকে ফসল ওঠানো। তখন তিনি তাদের 3 ভাইকে খুব রাগারাগি করেন এবং বলেন তোমরা ঠিক মতো পাহারা দিচ্ছ না। তারা বলেন আমরা তো ঠিক মতোই পাহারা দিচ্ছি। তখন জমির মালিক বলেন তাহলে এভাবে পাহারা দিলে আমার খেতে তো কিছুই থাকবে না, আর তোমাদের পারিশ্রমিক আমি দেবো কিভাবে, তোমরা কিন্তু পারিশ্রমিক পাবা না। এই বলে উনি চলে যান। তখন তারা 3 ভাই চিন্তা করেন যে আরো ভালো করে পাহারা দিতে হবে। পরের রাত্রে ওনারা যান পাহারা দিতে। তখন তারা ভিন্ন ভিন্ন জায়গায় পাহারা দেওয়া শুরু করেন। আগে একত্রে দিতেন, এখন ভিন্ন ভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন। একত্রে পাহারা দেওয়ার উদ্দেশ্য ছিল যেহেতু একটা ভয়ের ঘটনা ঘটে গেছে আর কি, মেজ ভাইয়ের সাথে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এখন তারা ভিন্ন ভিন্ন ভাবে পাহারা দিলে আবার কোন বিপদ আসে, এই জন্যই মূলত ওনারা একসাথে পাহারা দিতেন। কিন্তু যেহেতু সমস্যা হচ্ছিল এই জন্যই চিন্তা করলেন যে ভিন্ন ভিন্ন ভাবে পাহারা দিই, এখন কিছু করার নাই, নাহলে তো কাজটা চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। তো অনেক বড় জমি হয়, তারা 3 জন 3 দিক থেকে পাহারা দিতে থাকেন। এর মধ্যে বড় ভাই ছিলেন পশ্চিম দিকে, আর ওই সাইডে জমির একটু পাশে একটা বাবলা গাছ ছিল। এটা মূলত কাঁটাওয়ালা এক ধরনের গাছ, অনেকে বাবলা গাছ চেনেন। তো ওই বড় ভাই যখন ওই গাছের কাছাকাছি আসে তখন দেখে ওই গাছ থেকে একটা মানুষের মতো অবয়ব, একটা লিকলিকে অবয়ব নেমে আসলো এবং নেমে তাদের যেই পাহারা দেওয়ার যে জমিটা সেখান থেকে ফসল উঠানো শুরু করে। তিনি মনে করেন যে এই বেটা চোর, এইভাবে এই বাবলা গাছে ঘাপটি মেরে বসে থাকে আর সুযোগ বুঝে এইভাবে সে চুরি করে। আজকে তোকে পেয়েছি, দাঁড়া মজা দেখাচ্ছি। উনি কি করেছেন, ওনার হাতে একটা লাঠি ছিল, এটা দিয়ে আস্তে আস্তে পিছনে গিয়ে সজোরে মারেন একটা বাড়ি।
তো বাড়ি মারার ফলে কি হবে, ওই জিনিসটা যন্ত্রণায় আটকে উঠবে, যন্ত্রণায় একটা আর্তনাদ করে উঠবে, তাই না, এরকম একটা বিষয় হবে। কিন্তু না, মনে হলো বাড়ি দেওয়ার পর সে কোনো ব্যথাই পায়নি, উল্টো সে এমন ভাবে ঘুরে তাকায়, আর ঘুরে তাকানোর পর এই বড় ভাই মানে এই দাদা উনি যা দেখেন সেটা ছিল খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখেন এটা এমন একটা প্রাণী যেটাকে একটু আগে মানুষের মতো মনে হয়েছিল, এটা আসলে মানুষ না, এটা না শেয়াল না কুকুর। শেয়াল এবং কুকুরকে একত্র করে যদি কোনো প্রাণী তৈরি করা হয় ঠিক তেমন। এটার মুখ শেয়ালের মতো হলো, দাঁতগুলো ছিল খুবই চোখা চোখা, নাকের উপর গন্ডারের মতো একটা ছোট শিং রয়েছে বলে মনে হচ্ছিল চাঁদের আলোতে, শরীর ভর আলো, আর চোখ দিয়ে মনে হচ্ছিল সবুজ আলো বের হচ্ছিল। উনি এটা দেখার সাথে সাথে ওনার মেজ ভাই, উনি যে একবার আক্রমণের শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে যে বর্ণনা দিয়েছিলেন, এই বর্ণনার সাথে এইটার চেহারা মিলে যাচ্ছিল, অনেকটাই মিলে যাচ্ছিল আর কি। আর এই জিনিসটারও হাত পায়ের নখগুলো ছিল বড় বড়, সাদা, চকচক চকচক করছিল চাঁদের আলোতে। এর একটা আঁচড় খেলেই শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে এমন একটা অবস্থা। এইটা দেখে তো উনি ভয়ে পাথর হয়ে যান। তিনি যে চিৎকার করবেন মনে হচ্ছে গলা দিয়ে কোনো সাউন্ডই বের হচ্ছে না। এরপর ঘটে আরো একটা ভয়ানক ব্যাপার, তার সামনে থাকা অবয়বটা মুহূর্তের মধ্যে একটা থেকে কয়েকটায় পরিণত হয়, একটা থেকে 3টা কি 4টা এরকম হয়ে গেছে, মনে হচ্ছিল ওইটার ভেতর থেকেই আরো বেশ কয়েকটা বের হয়ে এসেছে। এরপর তারা ঝাঁপিয়ে পড়ে বড় ভাইয়ের উপর, তারা তাকে আঁচড়াতে থাকে এবং বড় বড় নখ দিয়ে তার শরীরে আঁচড় কাটতে থাকে। একটা সময় তিনি জোর একটা চিৎকার করে বেহুশ হয়ে যান। পরে যখন তার হুঁশ ফেরে তখন তিনি দেখেন উনি বাড়িতে, তার চারপাশে তার পরিবারের লোকজন। 3 দিন পর তার হুঁশ ফিরেছিল। তিনি এক সাইডে কাত হয়ে শুয়েছিলেন, উনি চিত হয়ে শুতে পারছিলেন না ব্যথায়, তার শরীর বিভিন্ন জায়গায় আঁচড় দেওয়া ছিল, তার পিঠে গভীর ক্ষত হয়েছে, দেখে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আঁচড় দিয়ে এমনটা করেছে। মূলত উনি যখন চিৎকার দিয়েছিলেন অন্য সাইড থেকে তার 2 ভাই ওই দিকটাতে চলে এসে ওনাকে উদ্ধার করেন। তারা এসে এখানে কিছু দেখতে পায় নাই। তো এই দাদা মানে ওই যে বড় ভাই, তার পিঠে থাকা ক্ষতগুলো এই ইমরান ভাই যিনি ঘটনা সংগ্রহ করেছেন উনি নিজেও দেখেছেন। ঘটনা বলার পর ওই জামাটা একটু উঁচু করে ওই ক্ষতগুলো দেখিয়েছিলেন। উনি ছবি তুলতে চেয়েছিলেন কিন্তু এই বড় ভাই মানে এই যে দাদা উনি রাজি হন নাই। এত বছর পরও মনে হচ্ছিল ক্ষতগুলো একদম তাজা। যাই হোক, এরপর ওনার একটা বড় কবিরাজের সন্ধান পান। ওই কবিরাজের বাড়ি ছিল মাগুরা জেলার নোয়াহাটা ইউনিয়নে। তো গ্রামের নামটা এই দাদা মানে বড় ভাই মনে করতে পারেন নাই। আর কবিরাজের নাম কামাল বা কাশেম এরকম কিছু একটা হবে, মানে ক দিয়ে নামটা উনি পুরোপুরি মানে আসলে ওনার মনে নাই, মনে করতে পারেন নাই। তো সেখানে যাওয়ার পর তারা কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ এটা শুনে তাদেরকে অপেক্ষা করতে বলেন এবং উনি ওনার একটা নির্দিষ্ট কক্ষে প্রবেশ করেন। তাদেরকে বলেন যে আমাকে ডাকাডাকি করবেন না, আমি ঘন্টাখানেক পর নিজে বের হয়ে আসবো, আমি দেখি আসলে তথ্য নিয়ে ব্যাপারটা কি। তো ঘন্টাখানেক পরে উনি খুব গম্ভীর মুখে বের হয়ে আসেন। তিনি জানান যে তিনি তার সাথে থাকা জিনদের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করেছেন সেটা হলো যে এই যে জিনগুলো এসে ইনাদের ক্ষতি করছে, এরা মূলত 5 ভাই। তারা ওই জঙ্গলে, প্রথমে যে জঙ্গলের কথা প্রিয় লিসেন আমরা বলেছি এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে ওই এলাকায় বহু বছর ধরে বসবাস করে। এই ভাইদের মধ্যে একজন ছিল বোবা, এ ছিল আবার খুবই নম্র ভদ্র স্বভাবের, কিন্তু বাকি ভাইরা ছিল খুবই দুষ্টু প্রকৃতির জিন। তারা কোনো কারণ ছাড়াই মানুষকে ভয় দেখাতো, ওই যে আমরা বিভিন্ন ভয়ের ঘটনা দেখি না বা শুনি না, ওরকম টাইপের আর কি। এরা মানুষকে ভয় দেখাতো কারণ ছাড়া, এটা দেখে খুব মজা পেত, মানুষকে ক্ষতি করার চেষ্টা করতো। এই জন্য তাদের সম্প্রদায়ে বিভিন্ন সময় এদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছে। বিচারে বসার পর যারা বিচার করত তখন এই ভাইদেরকে বলতো যে তোরা তোদের ছোট ভাইকে দেখে শেখ, ও কত ভদ্র নম্র, ও বোবা হলেও কতটা শান্ত স্বভাবের, ও মানুষের উপকার করে, কখনো ভয় দেখায় না, ক্ষতি করে না, আর তোরা ওর কাছ থেকে ছোট ভাইয়ের কাছে তোরা শিক্ষা নিতে পারিস না। এরকম নাকি তাদেরকে অনেক সময় বলা হতো। এই ভাইগুলো তারা দুষ্টু স্বভাবের হলেও তারা তার এই বোবা ভাইদের জন্য খুব গর্ববোধ করতো, না আমরা দুষ্টু হলেও আমার এই ভাইটা খুব ভালো, ও মানুষের উপকার করে। আর এই বোবা জিনটা মানে বোবা ছোট ভাইটা সে ইশারা ইঙ্গিতে সবসময় তার অন্য ভাইদেরকে বলতো যে মানুষের এইভাবে ডিস্টার্ব করা যাবে না, ক্ষতি করা যাবে না, আল্লাহ গুনাহ দেবেন, এরকম সে ইশারা ইঙ্গিতে বোঝাতো এবং সবসময় অন্য ভাইদেরকে সে নিষেধ করতো। এমনও হয়েছে অন্য ভাইরা মিলে কোনো একটা মানুষকে ভয় দেখানোর জন্য গিয়েছে, সে ওখানে উপস্থিত হয়ে অন্য ভাইদেরকে তাড়িয়ে দিয়েছে, এমনও হয়েছে। তো ভাই তো কিছু আর বলতে পারে না তারা, কিন্তু তারা সবসময় তার এই বোবা ভাইয়ের জন্য গর্ববোধ করত। এখন হয়েছে কি, এই যে ভাইগুলো ওরা একজন মানুষকে বিরক্ত করেছিল, যার ফলে ওই মানুষের বেশ ক্ষতিও হয়েছিল। পরে একজন
কবিরাজ সে তার রিচুয়ালের মাধ্যমে এই ভাইগুলোকে হাজির করে, ওই বোবা ভাই সহ। কিন্তু ওই কবিরাজ জানতে পারেন যে এই বোবা ভাই ভালো ও মানুষের উপকার করে, অন্য ভাইগুলো দুষ্টু। তখন কবিরাজ কি করেছেন, এই বোবা ভাইকে রেখে অন্য ভাইগুলোকে বোতলে বন্দি করে ফেলেন। এখন বোতলে বন্দি করেছেন, ওই বোবা ভাইটিকে ছেড়ে দিয়েছেন। আর ওই বোবা ভাই অনুরোধ করেন কবিরাজের কাছে যে তার ভাইদেরকে বন্দি না করতে, ওরা কারো ক্ষতি করবে না। আর কিন্তু ওই কবিরাজ বলেন যে তার জিনের মাধ্যমে জানতে পেরেছেন এই ভাইগুলো, মানে ওই বলে যে তোর এই ভাইগুলো খুবই খারাপ, বিভিন্ন সময় মানুষের ক্ষতি করেছে, বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজের হাতে মারও খেয়েছে, তারপরে ভালো হয় না, সুতরাং এদেরকে বন্দি করবই। যাই হোক, ওই ভাইগুলোকে বন্দি করে ফেলা হয়। এই ভাইটা বাইরে ছিল। এখন হয়েছে কি, এই ভাই সে তার মতো করে ঘুরে বেড়াতো, বিভিন্ন সময় মানুষের উপকার করত। উপকারটা এমন ছিল যেমন কোনো একজন পানিতে ডুবে যাচ্ছে, সাঁতার জানে না, কোনো একটা বাচ্চা হোক, যেটা হোক, মানে যেই হোক, এই বোবা জিনটি কি করতো, হঠাৎ করে ওইখান থেকে পানির ভিতর থেকে ওকে উপরে তুলে নিয়ে আসতো। তো ওই লোকটা বুঝতে পারতো না, ওই বাচ্চাটা বুঝতে পারতো না আসলে ঘটনাটা কি, কেন এমনটা হলো, এরকম ডুবে যাওয়ার হাত থেকে আমি বাঁচলাম কিভাবে। আবার দেখা যেত কোনো মানুষ গাছে বসে আছে বা কোনো কাজে গাছে উঠেছে, হঠাৎ করে সে পড়ে যেতে যাচ্ছে, এমন সময় ওই বোবা জিনটা তাকে একটা অন্য ডালে বসিয়ে দিত। তো ওই লোকটা চিন্তা করতো, আরে আমার তো পড়ে যাওয়ার কথা, আমি এখানে আসলাম কিভাবে। তো এইভাবে খুবই মানে গোপনীয়তার সাথে ওই বোবা জিনটা মানুষের উপকার করত। এখন ওই দিনে হয়েছে কি, ওই বোবা জিনটা সে তার মতো করে একটা গরুর রূপ নিয়ে ঘাস খাচ্ছিল। আর ওই সময়ে এই যে দাদা এবং তার 3 ভাই, এই 4 জন দিক দিয়ে যাচ্ছিল। তো মানুষের নজরে পড়ে যাওয়ার কারণে ওই জিনটা ওই সময় ওখান থেকে তার সুরত চেঞ্জ করে অদৃশ্য হয়ে যেতে পারেনি। এটা জিনদের একটা সীমাবদ্ধতা, অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা হঠাৎ করে মানুষের নজরে পড়লে তাদের সুরত চেঞ্জ করতে পারে না। তখন কি হয়েছে, ওই বোবা জিনটা মনে করেছিল যে গরু মনে করে ছেড়ে চলে যাবে, কিন্তু ওরা যখন 4 ভাই মিলে তাকে আক্রমণ করে, সে ওখান থেকে ছুটে চলে যায়। বারবার তাকে আক্রমণ করে একটা সময় সে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেও তাকে ধরে ফেলতে সক্ষম হয়, এবং ধরে ফেলার কিছু সময়ের মধ্যেই তাকে জবাই করে ফেলে। মূলত ওই বোবা জিনটা তার মতো করে গোঙানির শব্দ করেছিল যাতে তাকে ছেড়ে দেয়, কারণ ওই বোবা জিনের আর কোনো উপায় ছিল না, কারণ সে খুব নম্রভদ্র এবং অনেকটা দুর্বল প্রকৃতির জিন ছিল আর কি। মানে সে যে খুব শক্তিশালী টাইপের বিষয়টা এরকম না, এই জন্য সে কোনো ধরনের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আর ওই সময় আশেপাশে অন্যান্য যে জিনগুলো ছিল, ওরা ওদের মতো করে শব্দ করছিল যাতে করে ভয়ে চলে আসে, কিন্তু ওই জিনগুলো কোনো একটা কারণে, হয়তোবা অদৃশ্য জগতের বিষয়, তারা ওই সময় ওই মুহূর্তে কোনো সহযোগিতা করতে পারেনি। আর খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটে গিয়েছিল, ওরা ছুরি চালিয়ে এই বোবা জিনটাকে হত্যা করেছিল, এবং হত্যা করার পর সে মাংস নিয়ে যায়, তারা নিজেরাও খায়, বাজারে বিক্রি করে। তো এই কারণে মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর এই ভাইয়েরা ওই সময় ছিল বন্দী। ওই সময় এই ভাইকে রক্ষা করার জন্য তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারেনি, কিন্তু বছরখানেক পরে এই ভাইয়েরা কোনো না কোনো ভাবে মুক্তি পেয়ে যায় তাদের বন্দী দশা থেকে। এসে যখন তার ভাইকে খুঁজতে থাকে, তখন ওই জঙ্গলের কাছে গিয়ে অন্যান্য জিনদের কাছে জিজ্ঞেস করে, যেমন বোবা ভাইটা কই, তখন বলে তোমার ভাইয়ের সাথে তো এই ধরনের ঘটনা ঘটেছে, আর আমরা ওই সময় কোনো ধরনের সহযোগিতা করার আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে, তো তোমার ভাই তোমরাই প্রতিশোধ নাও, এই জন্য আমরা অপেক্ষা করেছি। তো ওরা যখন এই কথা শোনে, তাদের এই সহজ সরল দুর্বল ভালো বোবা ভাইটাকে এভাবে এই 4 ভাই হত্যা করেছে, তখন এরা প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয় এবং এই 4 ভাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষাপটেই এই যে মেজো ভাই যে ওই সময় ওই দিন ভ্যান চালাচ্ছিল এবং তার মাথা থেকেই এই ধরনের কুটবুদ্ধি বের হয়েছিল, একে আগে হত্যা করেছে। প্রথম সময় হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিল, বড় ভাই চলে এসেছিল, কিন্তু পরবর্তীতে এই সুযোগটা তারা কাজে লাগিয়েছিল, হত্যা করেছিল। এরপর অন্যান্য ভাইদের পালা। তখন এই সব কথা যখন শোনে, তখন এই 3 ভাই খুব মানে অনুতপ্ত ভাই যে আসলে এই কাজটা খুব খারাপ হয়েছে। জিন না হোক, অন্যের গরু হলেও তো রাতের বেলায় ভাবে জবাই করে নিয়ে আসাটা উচিত হয়নি। আর তারপরেও একটা জিনকে হত্যা করেছে। আর এর ভাইরা অত্যন্ত খারাপ প্রকৃতির, আর খারাপ হোক ভালো হোক, এই ধরনের একটা ঘটনা ঘটলে যে কেউ তো প্রতিশোধ নেবে। এখন এর থেকে বাঁচার উপায় কি? তখন তারা কবিরাজকে বলেন যে আপনি এর একটা সমাধান করে দেন। তখন কবিরাজ ওই জিনদের সাথে একটা আপোষ দফারফা করার চেষ্টা করেন আর কি, আপোষ করার চেষ্টা করেন। তো ওই জিনগুলো সাফ সাফ জানিয়ে দেয় যে তারা তাদের এই সহজ সরল বোকা ভাইটার হত্যার বদলা তারা নেবেই। একজনকে হত্যা করেছে ওরা, বাকি 3 জনকেও করবে। এছাড়া
অন্য কোনোভাবে সমস্ত পৃথিবীর ধন সম্পদ যদি ওদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলেও তারা এই রক্তের সাথে বেইমানি করবে না, রক্তের বদলা তারা রক্ত দিয়েই নেবে। তখন ওই কবিরাজ ওই 4 ভাইকে বলেন যে ওদের সাথে আপোষ করা সম্ভব হয় নাই, একটাই সমাধান আছে, সেটা হলো এই যে ভাইগুলো আছে বাইরে এদেরকে হত্যা করা নতুবা বন্দি করে রাখা। কিন্তু হত্যা করলে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে, কারণ ওদের সম্প্রদায়ের অন্যান্য জিনেরা এসে তোমাদের পরিবারের উপর আক্রমণ করবে। এখন কি করা যায়, ওদেরকে বন্দি করে রাখি। এরপরে ওই কবিরাজ তার মতো করে তদবির করে ওই জিনগুলোকে বন্দি করে রাখেন। এই বন্দি করার পরও বহু বছর কেটে গেছে, এখন পর্যন্ত ওই দাদা বা তার অন্য ভাইদের সাথে অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। হতে পারে এখনো ওই জিনগুলো বন্দি আছে, কিন্তু যদি কখনো বন্দিত্ব এই দশা থেকে মুক্তি তারা লাভ করে, তখন কিন্তু ওরা আবার প্রতিশোধ নেয়ার জন্য ফেরত আসবে। একদিন শীতের রাত্রে 1:45টার দিকে, যেদিন ওনার ডিউটি ছিল না, ওই বাস কোম্পানি থেকে ওনার বাবার কাছে একটি ফোন আসে। তো উনি ফোনটি ধরেই সালাম দিতে ওপাশ থেকে বাস কোম্পানির একজন ম্যানেজার বলে যে, হামিদ ভাই, ঢাকা কক্সবাজার হাইওয়েতে আমাদের বাস কোম্পানির একটি বাস দুর্ঘটনার মুখোমুখি হয়েছে, যত দ্রুত সম্ভব আপনি আমাদের একটা মেইন বাস নিয়ে কাউন্টারের কাছে চলে আসুন, কারণ আরেকটি বাস নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেতে হবে এবং বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে হবে। তো ওনার তো ওই দিন ছুটি ছিল, এই কারণে উনি তো ডিউটিতে যান নাই। এখন ওই ওনার ছুটির কারণে ওনার যে হেল্পার, এই হেল্পারকে আর একটা ড্রাইভারের সাথে ট্রিপে দিয়ে পাঠায় দেয়, কারণ তার আবার ওই দিন ছুটি ছিল না। আর ওই রাত 1:45টার সময় এক্সট্রা কোনো হেল্পারও পাওয়া যাচ্ছিল না। ওই অবস্থাতে যারা ছিল, কেউ ঘুমিয়েছিল, ফোন রিসিভ করছিল না, কারো ফোন বন্ধ ছিল, আর কেউ রিসিভ করলেও এতটা দূরে ছিল সেখান থেকে ওই অবস্থাতে আসার কোনো উপায় ছিল না, আর দ্রুত পাঠাতে হবে। তো এই সমস্ত অনেকগুলা বিষয় একসাথে হবার কারণে এই যে হামেদ ড্রাইভার সাহেব, উনি এই হেল্পার ছাড়াই একাই বাস নিয়ে বের হতে বাধ্য হয়েছিলেন। এখন বাস নিয়ে রওনা দিতে তার প্রায় 1:30টা বেজে যায়। মেইন বাস কাউন্টার থেকে ঘটনাস্থল সেটা ছিল প্রায় 45 কিলোমিটার দূরে। তো ড্রাইভার সাহেব ভাবলেন যে মাত্র 45 কিলোমিটার রাস্তা জোরে চালিয়ে গেলে বড় জোর 1 ঘন্টা লাগবে, আরো কম লাগতে পারে, কোনো ব্যাপারই না। আর রাতের বেলা রাস্তাঘাট তো ফাঁকাই থাকে। তো ড্রাইভার সাহেব গাড়ি ছেড়ে দিয়ে আধ ঘন্টার মতো গাড়ি চালিয়েছেন। আধ ঘন্টা যেতে না যেতে এরই মধ্যে শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা। তিনি কিছু দূর গাড়ি চালিয়ে যেতে না যেতেই গাড়ির ভেতর থেকে তিনি মৃদু সুরে কারো কান্নার আওয়াজ শুনতে পান। বিষয়টি তিনি মনের ভুল ভেবে পাত্তা না দিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকেন। অনেক সময় গাড়ি চলতে চলতে বিভিন্ন কলকব্জা যেগুলো আছে সেখান থেকে ধরুন শব্দ হতে থাকে, কখনো গুনগুন শব্দ হতেই পারে এবং হয়ও, এই কারণে উনি বিষয়টা আসলে পাত্তা দেননি। কিন্তু হঠাৎ করে তার কাছে মনে হলো তিনি একা এই বাসের ভিতর নন। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে থাকা সিটগুলোতে আরো বেশ কিছু লোক বসে আছে। তার কাছে যখন এইরকম মনে হচ্ছিল, তখন বিষয়টি ভালো করে বোঝার জন্য উনি যখন মাথার উপরে পাশে থাকা লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকিয়ে দেখছিলেন, তখন তিনি কিছুই দেখতে পাননি। তবে হ্যাঁ, কিছু দেখতে না পেলেও কান্নার আওয়াজ কিন্তু অনবরত হয়েই চলছিল, সেটা কিন্তু উনি ঠিকই টের পাচ্ছিলেন। এরপর ভয়ঙ্কর একটি দুর্গন্ধে পুরো বাসটি ভরে যায়। তো ড্রাইভার সাহেব ভাবলেন যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িগুলো হয়তো রাস্তার দুই পাশে ময়লা আবর্জনা ফেলেছে, তাই এমন দুর্গন্ধ আসছে। তাই তিনি গন্ধ থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য তার পাশে থাকা বাসের জানালাগুলোকে খুলে দিলেন। তো জানালাগুলো খুলতে গিয়ে তো উনি অবাক হলেন, কারণ জানালা দিয়ে তাকিয়ে ওই অল্প সময়ের মধ্যে যতটুকু দেখেন যে রাস্তার পাশে 1 ফোঁটা কোনো ময়লা আবর্জনাও নেই। আর এই জায়গাতে ময়লা থাকার কথাও নাই, মানে যেই জায়গা দিয়ে উনি বাস চালিয়ে যাচ্ছিলেন। তখন উনি বিষয়টিকে গুরুত্ব দেন এবং একটু ভয়ও পান। তাই তিনি জানালা আবার বন্ধ করে দিয়ে যত দ্রুত সম্ভব গাড়ি চালানো শুরু করেন। হঠাৎ তিনি তার পেছনে গরম বাতাস অনুভব করেন। তখন তার বুঝতে বাকি থাকে না যে তার সাথে কিছু খারাপ
মানে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু এবার তার কাছে মনে হলো কে যেন আস্তে করে এসে তার পিছনে থাকা সিটে এসে বসলো। তিনি লুকিং গ্লাসে যেই না তাকিয়েছেন তখনই পিছনের সিটে বসা অবয়বটি মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। তারপরেও তিনি বিচলিত না হয়ে গাড়ি চালাতে থাকেন। এবার তার সাথে ঘটে আরেকটি ঘটনা। এবার বাসের ভেতরও নয়, এবার তার সাথে ঘটে বাসের বাইরে এমন কিছু ঘটনা। তার ঘটনাগুলো এমন যে তিনি যখন বাস চালিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে রাস্তার পাশে একটি বৃদ্ধ হাতে লাঠি নিয়ে কুজো হয়ে দাঁড়িয়ে বাসটিকে থামানোর জন্য ইঙ্গিত দিচ্ছে। তো ড্রাইভার সাহেব ভাবলেন, যাক ভালোই হয়েছে, একজন মানুষ পাওয়া গেল। তিনি বাসটিকে একটু সাইড করে থামিয়ে বৃদ্ধ লোকটিকে বলে, চাচা আপনি কোথায় যাবেন? বৃদ্ধটি কিছু না বলে চোখের পলকে বাসের ভিতরে উঠে বসে। তো ড্রাইভার সাহেব চিন্তা করলো, লাঠি ভর দিয়ে বৃদ্ধ লোকটি এত দ্রুত কিভাবে বাসের ভিতরে উঠে পড়লো। আর এদিকে বাসের যে দরজাটা এটা কিন্তু বন্ধ ছিল, ভিতর থেকে লক করা ছিল। তো উনি ভেবেছিলেন যে কথাবার্তায় মিললে ওনাকে বাসে উঠতে বলবেন, যদি সামনে কিছুটা পথ আগান, কথা বলতে বলতে যাবেন। কিন্তু এই লক দরজা কিভাবে ধাক্কা দিয়ে খুলে উঠে পড়লেন এবং ওঠার পরে আবার দরজাটা বন্ধ হয়ে গেল। বিষয়টা তো অদ্ভুত। তো তারপরও উনি বেশি কিছু না ভেবে তাকে বারবার জিজ্ঞেস করছেন, চাচা আপনি যাবেন কোথায়, কিছুই তো বলছেন না। এইভাবে কয়েকবার বলার পর বৃদ্ধটি বলে যে আমি যাবো সামনে, একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে যাব, আমার অনেক আত্মীয় স্বজন আছে সেই বাসটিতে। এই কথা শুনে ড্রাইভার সাহেব বলে, চাচা আমি তো ওখানেই যাচ্ছি। তবে এখানে একটা বিষয়, সেটি হলো ড্রাইভার সাহেব একটা জিনিস খেয়াল করে যে এই বৃদ্ধ লোকটির চেহারা ঠিক বোঝা যাচ্ছিল না। কারণ হলো বৃদ্ধ লোকটির মুখটি ছিল মাফলার দিয়ে পেঁচানো, তাই ওই বৃদ্ধ লোকটির চেহারা ড্রাইভার সাহেব ভালো করে দেখতে পান নাই। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, তবে ড্রাইভার সাহেব ঘুণাক্ষরে বুঝতে পারেনি যে বৃদ্ধ সেজে যেই লোকটি বাসটিতে উঠে বসেছে সেটা আসলে মানুষ না অন্য কিছু। বুঝতে অবশ্য বেশি দেরিও হয়নি। অল্প কিছু সময় পর ড্রাইভার সাহেব পেছন থেকে গোগানোর আওয়াজ শুনতে পান। গোগানের শব্দটি কেন হচ্ছে বিষয়টি বোঝার জন্য তিনি যেই না লুকিং গ্লাসের দিকে তাকিয়েছেন এবং তাকিয়ে তিনি যেটা দেখতে পান সেটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সেই বৃদ্ধটি বাসের সিট থেকে উঠে দাঁড়িয়ে আছে এবং তার পুরো শরীরটা ছিল পচে যাওয়া মৃত মানুষের মতো। যদি কোনো লাশকে কবর দিয়ে 10-15 দিন রাখা হয় এবং কবর থেকে ওঠানো হয়, সেই লাশটি দেখতে যেমন হবে ঠিক তেমন দেখতে লাগছিল সেই বৃদ্ধটিকে। সারা শরীরে পোকা গিজগিজ করছে বলে মনে হচ্ছিল। ড্রাইভার সাহেবের বুঝতে বাকি থাকলো না যেটা মানুষ না, বরং মানুষ রূপে একটা পিশাচ। একবার এই পিশাচটির মুখের দিকে তাকালে দ্বিতীয়বার আর কেউ তার দিকে তাকাতে চাইবে না, মরে গেলেও চাইবে না। পিশাচটির পুরো মুখটি ছিল একদম ঝলসে যাওয়া, আর মনে হচ্ছিল এই বুঝি তার চোখ থেকে চোখের সাদা যেই পাটটা এটা বের হয়ে আসবে, মানে চোখের মণি বের হয়ে আসবে। তবে পুরো মুখটি ঝলসানো হলেও চোখের মণি দুটো কিন্তু আবছা আলো আধারের মধ্যে বেশ জলজল করছিল। আর ওই অবয়বটিকে ওই অবস্থায় দেখে ওনার সমস্ত শরীর কিন্তু এই শীতের মধ্যে ভয়ে ঘেমে যাচ্ছিল। উনি শুধু এটাই ভাবছিলেন যে যেভাবেই হোক ওনার নিজেকে সামলাতে হবে, কারণ ওদিকে অ্যাক্সিডেন্টের শিকার যাত্রীদেরকে উদ্ধার করতে হবে আর অন্যদিকে নিজেকে শান্ত রেখে বাসটিকে কন্ট্রোল করতে হবে। তাহলে নিজেই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যেতে পারেন উনি, এবং হওয়াটাই স্বাভাবিক। এরপর উনি কি করেন, ওনার মোবাইলটা বের করে মোবাইলের ভেতর থেকে কোরআনের তেলাওয়াতের একটা ফাইল ছিল, এই ফাইলটা ছেড়ে দেন। আর সাথে সাথে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো অদৃশ্য হয়ে গিয়ে কাছে আসতে না পারলেও দূর থেকে কিন্তু ঠিকই ড্রাইভার সাহেবকে ভয় দেখানোর এক পৈশাচিক খেলায় মেতে ওঠে সেটি। কখনো দেখা যাচ্ছে গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে সাদা কাপড় পরে, আবার কখনো দেখা যাচ্ছে রাস্তার পাশের দূরে সরিষা ক্ষেতের উপর অবয়বটি ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। হয়তোবা মোবাইলে এই পবিত্র কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়ার কারণে ওই অবয়বটি গাড়িতে অবস্থান করতে পারেনি, তবে দূর থেকে ভয় দেখানোর চেষ্টা করছিল এবং চেষ্টা করছিল যে ভয় দেখিয়ে দূর থেকে কোনোভাবে ড্রাইভার সাহেবকে মানসিকভাবে দুর্বল করে দিয়ে ওই গাড়িটিকে দুর্ঘটনায় পতিত করতে। কিন্তু না, অবয়বটি কোনোভাবেই তাকে কোনো ক্ষতি করতে পারেনি আল্লাহর অশেষ রহমতে। এরপর উনি সহি সালামতে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান
এবং মোটামুটি সুস্থ থাকা সকল যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই দুর্ঘটনায় ওনারই এক কলিগ ড্রাইভার উনি নিহত হন। উনি একদম স্পট ডেড হয়ে মারা গিয়েছিলেন, ওনার কোনো ট্রিটমেন্ট করার কোনো সুযোগ ছিল না। তো এত কিছু দেখার পরেও উনি যে নিজের সেন্সটাকে ধরে রাখতে পেরেছেন আল্লাহর রহমতে, এটাই উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এরপর উনি যখন বাস কোম্পানির ওই ম্যানেজারের কাছে যান, কি হয়েছিল সব বিষয়গুলো বলেন উনি। ঘটনাটি বলার পর ওই বাস কোম্পানির ম্যানেজার ওনাকে কিছু ঘটনা শেয়ার করে। এটা শুনে তো উনি পুরোই অবাক হয়ে যান। তিনি তাকে বলে আজ থেকে 6 থেকে 7 মাস আগে এই গতকাল রাত্রে যেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে, সেই বাস ড্রাইভার এই যে তো উনি তো মারা গিয়েছেন। তো এরকম 6-7 মাস আগেও ঠিক একইভাবে ওনাদের আরেকজন ড্রাইভার কিন্তু মারা যান ওই 6-7 মাস আগে একটা দুর্ঘটনায়। তবে ওই গতকালকের দুর্ঘটনাটি রাতে ঘটলেও 6-7 মাস আগের দুর্ঘটনাটি ঘটেছিল আবার দিনের বেলায়। দুর্ঘটনাটি ছিল খুবই ভয়াবহ। এই ভয়াবহ এই কারণেই বলা হচ্ছে যে বাসটি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে বাসটির সামনের যে সাইডটা একদম দুমড়ে মুচড়ে যায় এবং সাথে সাথে বাসে আগুন লেগে যায়। অনেক বাস যাত্রী সেদিনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। আর ড্রাইভারের কথা সেটা আসলে বলবার মতো নয়, তার শরীরের বড় একটা অংশ পুড়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের লোকেরা এসে বাসের সামনের অংশ কেটে ড্রাইভারের ডেড বডিটা বের করতে হয়েছিল। আর তাকে তো আসলে বের করা যায়নি, উনি পুড়েই মারা গিয়েছিলেন। মূলত আহত তো অবশ্যই হয়েছিলেন, পুড়ে মারা গিয়েছিলেন উনি। তবে পরবর্তীতে যেটা হয় যে ওই বাসটি, তার তো ইঞ্জিন চ্যাসিস মোটামুটি ভালোই ছিল, সেটি কিন্তু আবার মেরামত করে চালানো শুরু করা হয়। এরপরে ওই বাসকে ঘিরে কিছু ঘটনা ঘটতে থাকে। আর এই বাস যখনই বের হতো রাতের বেলা কিছু সমস্যা হতো, এই কারণে এই বাসটি কোনো ড্রাইভার চালাতে চাইতো না। আর অন্যদিকে এই বাসের ঘটনা জানাজানি হয়ে গেলে অন্য কোনো বাস মালিক এই বাসটি আবার কিনতেও আগ্রহী হয় না। ফলে বাসটি পরিত্যক্ত হয়ে এতদিন পড়েছিল। আর গত রাত্রে কোম্পানির সব বাসগুলো ট্রিপে থাকায় বাধ্য হয়ে ওই বাসটি দিয়ে এই যে হামেদ ড্রাইভার যিনি, তাকে পাঠানো হয়েছিল। কারণ বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও ইঞ্জিন ভালো ছিল, মাঝে মাঝে একটু রানিং রাখা হতো রিজার্ভ বাস হিসাবে। আর এই বাসটি নিয়েই এই হামেদ ড্রাইভার সাহেব, মানে এই ফারজানা ভাবির বাবা, উনি রওনা দিয়েছিলেন। উনি তো জানতেন না এই সমস্যা। মূলত উনি রাস্তায় যাওয়ার পর এই বাসের মধ্যে এই ধরনের সমস্যা উনি ফেস করেছিলেন। অনেকেই নাকি বলেন যে এই বাসটার দুর্ঘটনাটা স্বাভাবিক ছিল না। আর যেই ড্রাইভার মারা গিয়েছিলেন ওই ড্রাইভার নাকি ওই ড্রাইভারের সুরত ধরে কোনো একটা পিশাচ এসে ভয় দেখায় এবং বিরক্ত করে রাতের বেলা। যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। বলছেন, শোভন ভাই, আমি 2020 সালে পশ্চিমবঙ্গের কোনো একটা প্রত্যন্ত গ্রামে কিছু একটা কাজের সুবাদে গিয়েছিলাম। ঘটনাটি তখনই সংগ্রহ করি। সঙ্গত কারণে আমি কোনো জায়গার নাম প্রকাশ করতে পারছি না, কারণ অনেক লিসেনার রয়েছেন ওই এলাকার যারা আফরান দ্য হরর ওয়ার্ল্ড শোনেন। এতে অনেকে আগ্রহের বশবর্তী হয়ে সেখানে গিয়ে বিপদের মুখোমুখি হতে পারেন। এই কারণেই আমি জায়গাটির নাম এড়িয়ে যাচ্ছি। ঘটনাটি যার মুখ থেকে শুনেছি তার দাদুই একমাত্র সাক্ষী যিনি জীবিত ছিলেন সেই সময় গ্রামে। তার দাদুর নাম ছিল নারায়ণ। গ্রামে বেশিরভাগ মানুষ তাকে নারায়ণ বলেই ডাকত। তখন তার দাদুর বয়স ছিল 105 বছর। এখন বর্তমানে তিনি বেঁচে আছেন কিনা সেটা আমি বলতে পারবো না। এই নারায়ণ দাদু তার নাতিকে ঘটনাটি বলেছিলেন, আর আমি তার নাতির কাছ থেকেই ঘটনাটি পেয়েছি। আমি চেষ্টা করেছিলাম এই নারায়ণ দাদুর মুখ থেকেই শুনতে, কিন্তু অনেক বয়স হওয়ার কারণে ওনার কথাগুলো খুব জড়িয়ে যেত, যেটা আমার বোধগম্য হচ্ছিল না। তাই ওনার নাতির মুখ থেকেই পুরো ঘটনাটি শুনি, যেটা উনি ছোটবেলায় ওনার দাদুর মুখ থেকে শুনেছিলেন। আর আমি চেষ্টা করছি গুছিয়ে লিখতে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। সময়টা সঠিক করে বলা খুবই কঠিন, তবু আমি যতটুকু ঘটনাটি শুনে বুঝেছি সময়টা সম্ভবত 1916 থেকে
1920 সালের মধ্যে হবে অনুমান করছি। রমেন বাবু নামে এক ভদ্রলোক শহর থেকে বাড়ি ফিরছেন। স্টেশনে ট্রেন থেকে নেমে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখলেন কোনো গরুর গাড়ি নেই। ওই সময় তো গরুর গাড়ি চলতো। আসলে রমেন বাবু তার গ্রামের একজন স্বনামধন্য কাপড়ের ব্যবসায়ী। মাঝে মাঝে তিনি শহরে যেতেন মালপত্র অর্ডার দেওয়া এবং ব্যবসার অন্যান্য কাজগুলি তত্ত্বাবধানের জন্য। তিনি আগেও অনেকবার ব্যবসার কাজে শহরে গিয়েছিলেন, তবে বিকেলের মধ্যে বাড়ি ফেরত আসতেন। তবে আজ তার অনেকটা লেট হয়ে গেল, কারণ তিনি দুপুরের ট্রেনটা ধরতে পারেননি। আসলে তৎকালীন এখনকার মতো ট্রেন চলাচল ব্যবস্থা তো খুব একটা উন্নত ছিল না। সারাদিনে হয়তো হাতে গোনা কয়েকবারই ট্রেন আসা যাওয়া করতো সেখানে। তিনি স্টেশনের বড় ঘড়িতে দেখলেন রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই স্টেশনের বাইরে কোনো ভ্যান বা গরুর গাড়ি না থাকাটাই স্বাভাবিক। এখন তাকে বেশ অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হবে। তার সাথে না আছে কোনো টর্চ লাইট, না আছে কোনো হারিকেন। অথচ তাকে একটা ফাঁকা প্রান্তরের মধ্য দিয়ে লম্বা একটা মেঠো পথ অতিক্রম করে একটা জঙ্গল পেরোতে হবে। তারপর একটা জায়গা আছে যেখানে দুদিকে দুটো পুকুর আর মাঝখান দিয়ে চওড়া রাস্তা চলে গিয়েছে তার বাড়ির দিকে। ওই জায়গাটি অতিক্রম করে কিছুটা যাওয়ার পরই তার বাসভবন। তিনি হাঁটা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই রাতের অন্ধকারটা তার চোখে যেন সয়ে এলো। যদিও পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়েছিল চারদিক, মাঝে মাঝে জোনাকিরা ভেসে চলছে বাতাসে, তাই পথ চলতে তেমন কোনো অসুবিধার মুখোমুখি হয়নি তাকে। তো তিনি গুনগুন করে আপন মনে গান করতে করতে দিব্যি হেঁটে চলেছেন। একসময় তিনি হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করে সেই জঙ্গলের কাছাকাছি এসে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন চারদিক নিস্তব্ধ। যে চাঁদের ঝকঝকে আলোয় এতক্ষণ ফাঁকা রাস্তা দিয়ে অনায়াসে তিনি হেঁটে এসেছেন, এখন সেই আলো জঙ্গলের ভেতরে এতটা প্রখর নেই। তিনি দেখলেন বড় বড় গাছের ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালপালার পাতার ফাঁক থেকে চাঁদের আলো যেন ছেকে ছেকে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গায়। আর রাতের যে একটা হালকা আলো রয়েছে তাতেই যতটুকু দেখা যাচ্ছে। একদা তার মনে একটু ভয় হতে শুরু হলো, কারণ তার সাথে যে কাপড়ের থলে আছে সেটাই বেশ কিছু টাকা পয়সাও কিন্তু আছে। আর তিনি জানতেন যে সেই সময় জঙ্গলের রাস্তায় বা ফাঁকা জায়গায় ডাকাতি হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকতো। অনেক সময় ডাকাতেরা শুধু লুটপাট করে থেমে যেত না, বরং নৃশংসভাবে হত্যা করে ফেলে চলে যেত। কারণ ডাকাতরা তারা নিজেদের পরিচয় অনেক সময় লুকাতে পারতো না। যখনই ডাকাতের শিকার হওয়া কোনো ব্যক্তিবর্গ ডাকাতদেরকে চিনে ফেলতো, তখনই তারা তাকে হত্যা করত। ওই সময় ওই ব্রিটিশ যে সরকার ছিল সেখানে এই ডাকাতির শাস্তি ছিল বেশ কড়া। এই কারণেই মূলত এই ঘটনা ঘটাতো ডাকাতরা। তো এসব বেশ কিছু বিষয় তিনি চিন্তা ভাবনা করলেন। তিনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চিন্তা করলেন যে কি করবেন। এর আগেও তিনি এই রাস্তা দিয়ে বহুবার বাড়ি ফিরেছেন, কিন্তু কখনো তিনি এত রাতে একা এই রাস্তা দিয়ে বাড়ি ফেরেননি। যা হবে দেখা যাবে, এই ভেবে তিনি এগোতে থাকলেন। কারণ উপায় তো আর নাই, পেছন দিকেও যেতে পারছেন না, সামনের দিকে যেতে হবে, আর এখানে বসেও থাকতে পারবেন না। তিনি হাঁটতে হাঁটতে দেখছেন আশেপাশে অসংখ্য জোনাকি পোকা উড়ে যাচ্ছে। জ্যোৎস্নার আলো পাতার ফাঁক দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ঝিঝি পোকা ডাকছে, মাঝে মাঝে পেঁচার ডাকও শোনা যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে একসময় রাতের এই আধো অন্ধকার পরিবেশটা তার বেশ ভালো লাগতেই শুরু করে। তিনি একসময় হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লেন। তিনি দেখলেন তার থেকে প্রায় কয়েক হাত আগে রাস্তার এক পাশে সাদা কিছু একটা বসে আছে। ওটা যে কি সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তিনি চুপচাপ কিছুক্ষণ ভালো করে দেখে বোঝার চেষ্টা করলেন যে এটা কি, কোনো মানুষ না কোনো প্রাণী না অন্য কিছু। তিনি শুধু এতটুকুই বুঝতে পারলেন যে ওটা পেছন ঘুরে বসে আছে, যার জন্য তিনি শুধু ওটার পেছনটাই দেখছিলেন। হঠাৎ যখন ওই জিনিসটি বুঝতে পেরেছে যে কেউ পিছনে দাঁড়িয়ে তাকে দেখছে, তখন সেটা ধর্মর করে হামাগুড়ি দিয়ে ঝোপের মধ্যে ঢুকে গেল। গাছের পাতার ফাঁকা দিয়ে আসা চাঁদের আলো তিনি স্পষ্ট এই দৃশ্যটি দেখলেন। তিনি একটু দাঁড়িয়ে চিন্তা করছেন যে আমি কি আজ সত্যি ডাকাতদের খপ্পরে পড়তে চলেছি, নাকি অস্বাভাবিক কোনো কিছুর ঝামেলায় পড়তে যাচ্ছি। তিনি এরকম জিনিস আগে কখনো দেখেননি। তিনি এসব দেখে বেশ চমকে উঠলেন এবং একটু ভয় পেতে শুরু করলেন। একসময় তিনি কি করবেন ঠিক বুঝতে পারছিলেন না। একবার ভাবছেন এত রাত্রে এই শুনশান জঙ্গলে কোনো মানুষ তো আসার কথা না, তাহলে এটা কি? ডাকাত যদি না হয় তাহলে এটা কি? আবার ভাবছেন কেউ কি তাকে ফলো করছে নাকি, এবং তার সাথে কিছু খারাপ করার ধান্দা করছে। যেহেতু তিনি একজন চালাক প্রকৃতির মানুষ ছিলেন, তাই তাকে ফলো করছে কিনা সেটা পরীক্ষা করবার জন্য তিনি পাশে জঙ্গলের একটু ভেতরে ঢুকে একটি গাছের পেছনে লুকিয়ে দেখতে থাকলেন কেউ কি আসে কিনা। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তিনি নিশ্চিন্ত হলেন যে সেখানে তিনি ব্যতীত আর কেউ নেই।
তিনি ভেবেছেন যে ওটা হয়তো কোনো নিশাচর প্রাণী ছিল। যাই হোক, সব চিন্তা দূর করে এইবার তিনি সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। খুব স্বাভাবিকভাবেই তিনি আস্তে আস্তে হেঁটে জঙ্গলটা পার হয়ে সেই বিরাট দুই পুকুরের মাঝের যে রাস্তা সেখানে চলে এলেন। চাঁদের আলোয় তার পথ চলতে এবার আর কোনো অসুবিধা হচ্ছে না। তিনি আপন মনে হাঁটছেন। হঠাৎ তিনি একটা শব্দ শুনতে পেলেন। তার ডান দিকের পুকুরের পানির মধ্যে ঝাপাঝাপির শব্দ হচ্ছে। মনে হচ্ছে একটা কিছু আছে ওখানে। তার শরীরের মধ্যে মাথার একটু অংশ পানির উপরে, আর শরীরের বাকি অংশ মনে হচ্ছে পানির নিচে আছে। তবে চাঁদের আলোয় অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তিনি যেমন হেঁটে যাচ্ছেন, ওই জিনিসটাও ঠিক ওনার সাথে সাথে সাঁতার কেটে কেটে ওই দিকে যাচ্ছে। তিনি একটু চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, এত রাত্রে তো কোনো মানুষ পুকুরে নামবে না, তাহলে এটা কি কোনো প্রাণী নাকি? তিনি একটু বিব্রতও হলেন এবং অদ্ভুত অনুভূতি তার হতে থাকলো। উনি চিন্তা করলেন যে এটা কে, একটু প্রশ্ন করি। তিনি হতচকিত হয়ে প্রশ্ন করলেন, এই কে রে পুকুরে? কোনো উত্তর না পাওয়ায় তিনি রাস্তা থেকে একটা ঢিল কুড়িয়ে ছুড়িয়ে মারেন পুকুরে। তখন হঠাৎ ওই জিনিসটি ঝাপাঝাপি বন্ধ করে দিল। তিনি মনে মনে ভাবলেন, যাক, এটা নিশ্চয়ই কোনো নিশাচর প্রাণী ছিল, এবার আপদ বিদায় হয়েছে। তিনি আবার হাঁটা শুরু করলেন। হঠাৎ তিনি পেছন থেকে এবার একটা শব্দ শুনতে পেলেন। ভেজা শরীরে পুকুর থেকে কেউ যদি পারে উঠে আসে, ঠিক যেরকম শব্দ হয়, একেবারে হুবহু একই রকম শব্দ। তো তিনি পিছনে ঘুরে তাকান। যখনই ওটা পুকুর থেকে উপরে উঠে এলো, এবার তিনি ওটার চেহারা ভালো করে দেখতে পেলেন। প্রায় অনেকটা লম্বা, একটা সাদা কাপড় পরা একজন বৃদ্ধ মহিলা। এই মহিলার একটাই পা, আর সেটাও নিচের দিক থেকে উল্টানো, অর্থাৎ পায়ের পাতাটা শরীরের পেছনের দিকে আর গোড়ালিটা শরীরের সামনের দিকে। মুখের জায়গাটা পুরো অন্ধকার, শুধু চোখগুলো জ্বলজ্বল করছে। ঘোমটার ভেতর থেকে লম্বা লম্বা ভেজা চুলগুলো মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। তার হাতে থাকা একটা লাঠির উপর ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার উপরে এসে একটু কুঁজো হয়ে জ্বলন্ত চোখ নিয়ে একভাবে ওনার দিকে তাকিয়ে থাকে। রমেন বাবু আবারও সাহস করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এই কে 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 ওটা? তখন কর্কশ কণ্ঠে ওটার উত্তর আসে, এই বেটা, আমায় একটু রাস্তাটা পার করিয়ে দিবি? এই দেখ, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, হাঁটতে পারছি না ভালো করে। এই বলে অবয়বটি যখন ওনার কাছে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসা শুরু করেছে, উনি এমন ভয় পেয়েছেন যে ওনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। এরপর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে মেরেছেন এক দৌড়। এই অবস্থায় তিনি বেশ কয়েকবার মাটিতে পড়েও গিয়েছেন, আবার উঠে দৌড়ানো শুরু করেছেন। তো এইরকম অবস্থায় তিনি একসময় প্রচন্ড ভয়ে পরিমরি করে দৌড়ে হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে আসলেন। তার স্ত্রী তখনও জেগেছিলেন এবং তার এই অবস্থা দেখে অনেক প্রশ্ন করতে লাগলেন, কি হয়েছে তোমার, তুমি হাঁপাচ্ছ কেন? তিনি তার স্ত্রীকে বলেন, দরজা দ্রুত বন্ধ করো। তার স্ত্রী দরজা বন্ধ করতে গিয়ে বাইরে চাঁদের আলোয় দেখলেন অনেকটা দূরে বেশ লম্বা একটা সাদা অবয়ব, যার চোখ দুটি জলজল করছে, কুচো হয়ে তার ঘরের দিকেই যেন মুখ করে তাকিয়ে আছে। মনে হলো ওখান থেকে একটা চাপা গম্ভীর শব্দ তার কানে ভেসে আসলো। শব্দটি ছিল এরকম, বেঁচে গেল রে, না হলে ওর জন্মের মতো ঢিল মারার শিক্ষা আজ দিতাম, ঢিল মারার মজা একদম ছুটাইয়া দিতাম। তার স্ত্রী এটা শোনার পর তাড়াতাড়ি দরজা আটকে দিল। সে বুঝতে পারলো যে তার স্বামী আজ খুব খারাপ কোনো অশরীরীর খপ্পরে পড়তে পড়তে গিয়ে বেঁচে গিয়েছে। তারপর আর কোনো রকম সমস্যা হয়নি তার। তিনি এই সমস্ত ঘটনা কিন্তু তার পরিবারের সদস্যদেরকে একবারও বলেননি, বরং নিজের মধ্যে গোপন রেখেছিলেন। এরপর বেশ স্বাভাবিকভাবেই জীবন চলতে থাকে। তিনি আগের মতোই ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং সেই রাতের ঘটনাগুলি প্রায় ভুলেই গিয়েছিলেন। প্রায় 26 কি 27 দিন পরের ঘটনা। তিনি এক সন্ধ্যার সময় বাড়ির দোতলায় বারান্দায় বসে পাইপ দিয়ে হুক্কো টানছিলেন আর বাইরে তাকিয়ে পরিবেশ দেখছিলেন। চাঁদের ঝকঝকে আলোয় নক্ষত্র ভরা আকাশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। তিনি যে বারান্দায় বসে আছেন তার ঠিক ডান দিকে ওনার নানা রকম ফলের বাগান রয়েছে। তিনি হঠাৎ ওই বাগানে কিছু অস্বাভাবিক ব্যাপার খেয়াল করলেন। উনি দেখছেন কেউ যেন প্রচন্ড শব্দ করে ওই বাগানের গাছগুলো ধরে এমন জোরে জোরে ঝাঁকাচ্ছে, মনে হচ্ছে এই গাছগুলো মাটিতে উপড়ে পড়ে যাবে। এক দৌড়ে ঘরে ঢুকে তিনি যখন স্ত্রীকে টেনে নিয়ে আসেন দেখাবে বলে, তখন দেখেন সবকিছু স্বাভাবিক। স্ত্রী জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, আমাকে এখানে নিয়ে এলে কেন ওইভাবে টানতে টানতে? তিনি উত্তরে বলেন, একটা জিনিস দেখাইতাম তোমাকে, আচ্ছা যাও, চলে যাও। এরপর তিনি আবার সেখানে বসে ওই হুক্কা টানছেন আর বাগানের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তিনি দেখছেন বাগান থেকে ঘোমটা দেওয়া সাদা কাপড় পরা একটা মহিলার অবয়ব আস্তে আস্তে বেরিয়ে আসলো
এবং সেটার হাতে মনে হচ্ছে লাঠির মতো কিছু একটা আছে। এটা তার মনের ভুল ভাবনা নাকি অন্য কিছু সেটা বোঝার জন্য তিনি ভালো করে সেদিকে একভাবে তাকিয়ে থাকলেন। তিনি দেখলেন এবার ওই মহিলার অবয়বের ঘোমটায় ঢাকা কালো মুখের অংশটায় দপ করে দুটো চোখ যেন জ্বলে উঠলো, ঠিক লাইট জ্বলে ওঠার মতো। আর ইশারা করে হাত দিয়ে তাকে বাগানের দিকে ডাকতে শুরু করলো। এবার রমেন বাবু ওরে বাবা রে বলে এক চিৎকার দিয়ে দৌড়ে ঘরের ভিতরে পালিয়ে যাওয়ার সময় দরজার এক কোণে মাথার সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। তার স্ত্রী তাড়াতাড়ি ছুটে এসে দেখেন তার স্বামী মেঝেতে পড়ে আছেন। এরপর ডাক্তার এনে তার চিকিৎসা করানো হয়। টানা একদিন পর তার জ্ঞান ফেরে এবং তিনি বারবার বলতে থাকেন, হাই হাই আমি এটা কি দেখলাম। ওনার স্ত্রী এবং বাকি লোকজন বারবার জিজ্ঞেস করেন এই বিষয়ে ওনাকে যে কি দেখেছো একটু বুঝিয়ে বলো। তখন উনি কি হয়েছে সবকিছু বুঝিয়ে বলেন। এরপর পরিবারের সবাই তাকে বোঝায় যে ওসব কিছু না, তুমি রাতের অন্ধকারে ভুল দেখেছো। কিন্তু অন্যরাই সব বললেও তার স্ত্রী কিন্তু কিছু একটা ঘটনা, যে ঘটনাটা অস্বাভাবিক এবং অস্বাভাবিক কোনো কিছু একটা তার স্বামীর পিছনে লেগে গেছে এটা উনি বুঝতে পারছিলেন। এই কারণেই উনি সান্ত্বনা দিলেও বিষয়টা কিন্তু ওনার মনে ধরেছে এবং উনি মন থেকে মানতে পারছেন না। এবং উনি মনে মনে ঠিক করেই নেন যে তার স্বামী কোনো খারাপ কিছুর খপ্পরে নিশ্চিত পড়ে গিয়েছে। এরপর শুরু হয় নতুন এক সমস্যা। প্রতিদিন গভীর রাতে এই রমেন বাবুর নাম ধরে ডাকাডাকি শুরু হয় আর গাছ ধরে জোরে জোরে ছাকায়। যখনই রাতের বেলা বাগানের দিক থেকে শব্দ আসতো উনি ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠে বলতেন, ওই যে এসেছে রে আমারে ডাকে। আগে শুধু উনি এই একই শব্দ শুনতেন, ধীরে ধীরে ওনার পরিবারের সবাই এই ডাকাডাকির শব্দ শুনতে পায়। এরপর তান্ত্রিক এনে ঝাড়ফুঁক করে বাড়ি বন্ধ করে দেওয়ার পর কিছুদিন সব ঠিকঠাক থাকলেও পরে আবার এই সমস্যা হতে থাকে। রমেন বাবু বাড়ি থেকে বেরোনো একরকম বন্ধই করে দেন। আস্তে আস্তে উন্মাদের মতো আচরণ করা শুরু করেন। ব্যবসায় তো অনেক ক্ষতি হতে থাকে, কারণ উনি কোথাও যেতে পারছিলেন না, মাল কিনতে পারছিলেন না, লেনদেনগুলো বাকি পড়ে যাচ্ছিল। দোকানে না গেলে কর্মচারীরা ঠিকঠাক মতো কাজ কাম করে না, ক্যাশের টাকা গায়েব হয়ে যায়। তো একদিন দিনের বেলা সেই পরিবারের সবাই ওই গ্রাম থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। কোথায় যায় সেটা জানা যায়নি। এই গল্পের দ্বিতীয় অংশে এখন আসি প্রিয় লিসেনার্স। এই যে নারায়ণ দাদু সেই সময় একজন তরুণ যুবক ছিলেন। তিনি কলকাতায় একজন শেঠের বাড়িতে রান্নার ঠাকুর হিসাবে কাজ করতেন। শেঠ তাদেরকে বলা হতো যাদের অনেক ধন সম্পত্তি, টাকা পয়সার মালিক, এরকম আর কি। তো তিনি 6-7 মাস পর গ্রামের বাড়িতে আসতেন, কিছুদিন থেকে আবার কলকাতায় কাজে ফিরে যেতেন। তৎকালীন যোগাযোগ ব্যবস্থা কিন্তু একদমই উন্নত ছিল না। যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই রানারের মাধ্যমে চিঠির আদান প্রদান। এরকমই এক প্রেক্ষাপটে এই নারায়ণ দাদু কলকাতা থেকে গ্রামের বাড়ি ফিরছেন। সাথে রয়েছে একটা টর্চ, একটা বড় পাটের ব্যাগ, আর ব্যাগের মধ্যে কিছু সবজি আর অন্য বাজার। বড় বড় দুটো রুই মাছও ছিল। বাড়ির জন্য বাজার করতে করতে অনেক দেরি হয়ে যায়, যার ফলে কলকাতা থেকে গ্রামে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। নারায়ণ দাদু বাজারের ব্যাগ নিয়ে আপন মনে হেঁটে বাড়ির দিকে এগিয়ে চলছেন। অনেকটা পথ অতিক্রম করে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছেন। সেখানে বুড়ো শিবতলা নামে একটা জায়গা রয়েছে। তিনি টর্চ মেরে যাচ্ছেন সেই দিকে। যখন তিনি ওই জায়গাটি অতিক্রম করছেন তখন একটা মোটা পুরনো বট গাছ আছে ওখানে। তখন ওখান থেকে হঠাৎ কেউ যেন ওনাকে বলল, হিরে নারায়ণ, অনেক তো বাজার করছিস, তার একটা মাছ দিয়ে যা না, অনেকদিন মাছ খাই নাই। তো নারায়ণ দাদু টর্চ মেরে দেখে বট গাছের গোড়ায় সাদা ময়লা কাপড়, মানে সাদা কাপড় কিন্তু ময়লা হয়ে গেছে আর কি, এই টাইপের কেউ একজন হাতে লাঠি নিয়ে হাঁটু ভাঁজ করে কুজো হয়ে বসে কথা বলছে। তখন তিনি মনে করেছেন এটা হয়তো কোনো পাগল যে অনেকদিন ধরে অভুক্ত, মাছের ঘ্রাণ পেয়ে খেতে চাইছে। তখন নারায়ণ দাদু বলেন, এই পাগলি, তুই ওর নাম জানিস কি করে রে? আর তুই এত হাতে কাঁচা মাছ দিয়ে কি করবি? তার থেকে ভালো হবে তুই কাল বাড়িতে আয়, মাছ ভাত পেট ভরে খেয়ে যা। তখন বসে থাকা ওই জিনিসটা আবার বলে, এই মাছ দিয়ে যা, কথা বাড়াস না, তোকে আমি কিছু করবো না। তখন দাদু একটু রেগে গিয়ে বলেন, বেটা পাগল কোথাকার, যা ভাগ এখান থেকে, নাইলে কিন্তু পিটিয়ে তোর পাগলামি ছুটাই দেবো আমি। তখন ওই জিনিসটা উঠে দাঁড়ায় এবং দাদুর সাথে প্রথম মুখোমুখি হয়। দাদু ওটার ভয়ঙ্কর চেহারা, জ্বলন্ত চোখ দেখে প্রচন্ড ভয় এক চিৎকার করে বাড়ির দিকে দিয়েছেন এক ছুট। তিনি পেছন থেকে শব্দ শুনছেন, বিকট চিৎকার করে তাকে বলছে, নারায়ণ রে, আজ তুই শেষ। দাদু ছুটতে ছুটতে একবার পেছনে তাকিয়ে দেখেন ওই ভয়ঙ্কর জিনিসটা এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে আসে তার দিকে। দাদু আরো ভয়ে দ্রুত ছুটে বাড়িতে উঠোনে এসে জোরে চিৎকার দিয়ে বাজারে ব্যাগ সময় পড়ে সেন্স হারিয়ে ফেলেন। বাড়ির লোকজন বাইরে বেরিয়ে তাকে পড়ে থাকতে দেখেই বুঝে যায় তার সাথে কি হয়েছে। তখনকার মতো তাকে উদ্ধার করে কবিরাজ দিয়ে চিকিৎসা দেওয়া হয়। এর ঠিক 3 দিন পর যখন আর জ্ঞান ফেরে তখন পরিবারের
সদস্যরা এই ঘটনাটি জানতে পারেন তার কাছ থেকে। 3 দিন উনি অচেতন ছিলেন, কোনো সময় সেন্স ফেরত আসলে ভালো করে কথা বলতে পারতেন না, আবার অজ্ঞান হয়ে যেতেন। তো যাই হোক, সুস্থ হওয়ার 2 দিনের মধ্যে তাকে বাড়ির 2 আত্মীয়ের তত্ত্বাবধানে আবার কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। এবার আসি এই ঘটনার তৃতীয় ভাগে। একদিন সন্ধ্যাবেলায় ওই গ্রামের এক মহিলা তার ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই দিন তার বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তার ছাগলগুলো যে মাঠে চড়াতে রেখে এসেছেন সেটা তার মনে থাকে না। তখন তার ছাগলের কথা মনে পড়ে, যখন তার ছাগলের কথা মনে পড়ে তখন বিকেল গড়িয়ে অন্ধকার অলরেডি হয়ে গিয়েছে। তিনি তাড়াতাড়ি করে হারিকেন নিয়ে মাঠের দিকে দৌড়ান। সেখানে গিয়ে দেখেন যে ছাগলগুলো তাকে দেখে ডাকছে, আর পোষা ছাগল তো মালিককে দেখে ডাকবে, এটাই স্বাভাবিক। তখন সব ছাগল নিয়ে ওই মহিলা বাড়ির দিকে রওনা দেন। ওনার বাড়ি যাবার পথে রাস্তার এক পাশে একটা মোটা তেঁতুল গাছ পড়ে। উনি যখন ওই তেঁতুল গাছের কাছাকাছি এসেছেন তখন ওনাকে কে যেন বলে, এই মাইয়া কই যাস? উনি হারিকেনের আলো দিয়ে চারদিকে দেখার চেষ্টা করেন যে কে কথা বললো, কিন্তু উনি কিছুই দেখতে পান না। তখন আবার বলে ওঠে, কিরে আমায় খুঁজে পাচ্ছিস না রে? দাঁড়া, আমি নিচে আসতেছি। উনি হারিকেনটা একটু এগিয়ে নিয়ে দেখলেন তেঁতুল গাছ থেকে ধপ করে সাদা কাপড় পরা ওই সেই এক পায়ের ঘোড়া বৃদ্ধা মহিলাটি এক হাতে লাঠিতে ভর দিয়ে কুচো হয়ে মাটিতে নেমে ওনার দিকে জ্বলন্ত চোখ দুটো দিয়ে তাকিয়ে বলছে, এই মেয়ে, আমারে একটু সামনের ওই মোড়ের বট গাছটা পর্যন্ত নিয়ে যাবি? তখন ওই মহিলাটি সেটার ভয়ানক চেহারা দেখে এতটা ভয় পেয়েছিলেন যে তিনি ও মাগো বলে এক চিৎকার দিয়ে ওখানে পড়ে অজ্ঞান হয়ে যান। ওনার চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজনরা চলে আসে এবং ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে। যখন ওর হুঁশ ফিরে আসে তখন উনি কথাই বলতে পারছেন না ভয়ের কারণে। পরে কবিরাজ দিয়ে চিকিৎসা করার পর উনি সুস্থ হন এবং পুরো ঘটনা সবাইকে বলেন। এরপর থেকে প্রায় কম বেশি অনেক মানুষ যারা রাত্রে বা সন্ধ্যাবেলায় যখনই কোনো কাজে বাড়ি থেকে বের হতো ওই ভয়ঙ্কর এক পায়ের বুড়িকে লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের দিকে আসতে দেখতো। কখনো রাস্তার পাশে কান্না করতে দেখতো, কখনো তাদেরকে তাড়া করতে দেখতো, কখনো গাছের উপর বসে ইশারা করে তাদেরকে ডাকতো। আর তখনই ভয় চিৎকার করে লোকজন অজ্ঞান হয়ে যেত বা দৌড়ে চলে আসতো। গ্রামের চারদিকে যেন এই এক পায়ের বুড়ির একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে সন্ধ্যার পর থেকে ঘরের বাইরে বেরোতো না। আর যারা হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হতো বা অন্য কোনো কারণ রাতের বেলা বেরোতো, ভয় পাবেই এমন গ্যারান্টি নিয়েই তারা বের হতো এবং পারতপক্ষে সাথে লোক নিয়ে বেরোতো। গ্রামের মাতব্বরেরা মিটিং টিটিং করে, অনেক তান্ত্রিক কবিদের সাহায্য নেয়। এরকমই জানা যায় যে তারা অনেক তান্ত্রিক কবিদের সাহায্য নিয়েছিলেন, কিন্তু কেউ এই সমস্যার সলিউশন করতে পারে নাই। কোনো এক তান্ত্রিক শুধু এতটুকু বলতে পেরেছিলেন যে গ্রামবাসীরা যে বুড়িটিকে বারবার দেখছে সেটা আসলে একটা পিশাচ, যার বয়স সঠিকভাবে বলা খুব কঠিন। বহু বছর আগে, প্রায় 100 বছরেরও বেশি সময় আগে কোনো এক সাধু তার সাধনার দ্বারা এই পিশাচকে বন্দী করে রেখেছিলেন। এখন কোনোভাবে হয়তো সে মুক্ত হয়ে এখানে চলে এসেছে। একে বন্দী করা বা মেরে ফেলার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই তান্ত্রিক সাধনা করে একবার শেষ চেষ্টা করে দেখবেন বলেও গ্রামের মানুষকে জানান। তিনি একটা নির্দিষ্ট সময় গ্রামের লোকদের বলে দেন তার সাথে এসে দেখা করতে। গ্রামবাসীরা সেই নির্দিষ্ট সময় তান্ত্রিকের সাথে দেখা করতে যায়। তান্ত্রিক তাদেরকে বলেন যে তিনি ছাড়া আরো 33 জন তান্ত্রিকদের সাথে নিয়ে টানা 8 দিন একটা যজ্ঞ করতে হবে তাদের ধর্ম অনুযায়ী। যদি এই যজ্ঞটি সফল হয় বা এই রিচুয়ালটি সফল হয় তাহলে ওই গ্রামে ওই পিশাচের আশা পুরোপুরি বন্ধ না করা গেলেও সাময়িকভাবে আটকানো যাবে। তবে প্রতি মাসের প্রথম অমাবস্যায় সে একবার করে পুরো গ্রামে ঘুরে বেড়াবে। একমাত্র সে যদি নিজে থেকে চলে যেতে চায় তাহলে এই সমস্যার সমাধান হবে, তাছাড়া তাকে স্থায়ীভাবে তাড়ানোর ক্ষমতা কারো নেই। যথারীতি রিচুয়ালের প্রস্তুতি শুরু হলো, সেটা শেষও হয়ে গেল। এরপর আর কোনোদিন তেমন সমস্যা হয়নি। কিন্তু ওই তান্ত্রিক যা বলেছিল তার ধারাবাহিকতা ঠিক এখনো বর্তমান সময়ে নাকি বজায় রয়ে গিয়েছে। প্রত্যেক মাসের প্রথম অমাবস্যায় ওই গ্রামের মানুষেরা কোনোভাবেই সন্ধ্যার পর থেকে ঘর থেকে বাইরে পারতপক্ষে বের হতে চায় না। ওই গ্রামের মানুষেরা এখনো নাকি ওই দিন রাতের বেলা শুনতে পান রাস্তা দিয়ে কেউ করুণ কণ্ঠে কান্না করতে করতে চলে যাচ্ছে। তো প্রিয় লিসেনার্স, শোভন ভাই এই ঘটনাটি আমাদেরকে কিন্তু পাঠিয়েছেন। উনি এটাও বলেছেন যে উনি যখন এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আরো মানুষের সাথে এই ব্যাপারে কথা বলেন তখন তারা বলেন নারায়ণ দাদুর নাতিকে এই বিষয়টা নারায়ণ দাদুর নাতি আবার ওনাকে বলেন যে সামনে যে অমাবস্যা আছে সেই রাতটা এই শোভন ভাইকে ওনাদের বাড়িতে থাকতে, তাহলে ওটা সত্যতা যাচাই হয়ে যাবে। তো
ওনাদের কথা মতো এই শোভন ভাই যেদিন অমাবস্যা সেদিন ওর বাড়িতে এক রাত ছিলেন। তো শোভন ভাই আমাদেরকে বলেছেন যে বিশ্বাস আমরা করবো কিনা জানি না নাকি, তখন রাত 2:36 খুব আশ্চর্যজনক ভাবে গভীর রাত্রে নাকি একটা কান্নার শব্দ উনি শুনেছিলেন, এবং মনে হচ্ছে খুব কষ্টের সাথে কোনো বয়স্ক মহিলা বিলাপ করে কাঁদছে। তখন সেই কান্না শুনে এই শোভন ভাইয়ের শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল। তো এরকম ঘটনার সম্মুখীন উনি নাকি কখনো হননি, এটা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।